এরকম আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন যেকোনো সময়। এখন প্রতিদিনের মতোই আরো একটা ইমেলে চলে যাব। যিনি ইমেল পাঠিয়েছেন তিনি আজকে আনফরচুনেটলি আমাদের সাথে নেই। তিনি ঢাকার বাইরে থাকেন এবং তার পক্ষে সম্ভব হয়নি ঢাকায় এসে আমাদের সাথে জয়েন করার। আমি তার ইমেলটি পড়ে শোনাচ্ছি। একটু তেমন ভয়ের কিছু নয় এটা। তিনি কিছু ইনফরমেশন জানিয়ে দিয়েছেন। এটা একদমই তার ভাষায় আমি পড়ছি। আমি জানি না যে এটা আসলে কতটুকু ঠিক বা কতটুকু বেঠিক, বাট তিনি পাঠিয়েছেন, আমি আপনাদের সামনে তুলে ধরছি। লিখেছেন, হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। তারপরে লিখেছেন, আশা করি অনেক ভালো। আমি রাজবাড়ি থাকি, আর আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। আজ আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা কোনো গল্প নয়, তবে আপনাদের জন্য অবশ্যই উপকারী। ভয় আমাদের আদিম সঙ্গী। সৃষ্টির শুরু থেকেই ভয়কে সাথে নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি। অতি সাহসী ব্যক্তিও কোনোদিন বলতে পারবে না সে ভয় পায়নি। পৃথিবীর নিয়মের বাইরে আমরা যা দেখি তাই আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তবে অতিরিক্ত ভয় অনেক সময় আমাদের বিপদের কারণ হতে পারে। আপনি যদি বেশি ভয় পেয়ে নিজেকে বিপদে ফেলতে না চান, তো নিচের বিষয়গুলো জেনে নিতে পারেন। মাগরিবের সময় পুকুর পাড়, বাঁশঝাড়, তালগাছ, বটগাছ, সুপারি গাছের আশেপাশে বাসার ছাদ অথবা অন্ধকার রুমে থাকবেন না। আপনি এমন কিছু দেখে ফেলতে পারেন এই সময়ে যা আপনি কখনো আর দেখতে চাইবেন না। আমি জায়গাগুলোর নাম আরো একবার বলে দিচ্ছি: পুকুর পাড়, বাঁশঝাড়, তালগাছ, বটগাছ, সুপারি গাছের আশেপাশে বাসার ছাদ অথবা অন্ধকার রুম। আপনি এছাড়াও গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন যে কালো কোনো কুকুর অথবা বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে, তবে এটাকে কোনোভাবেই বাম পাশ দিয়ে ক্রস করতে দিবেন না, আপনার ক্ষতি হতে পারে। চার রাস্তার মোড়ে একা একা দাঁড়িয়ে থাকবেন না, আপনি ভুল পথে যাবেন তাহলে, অর্থাৎ আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হবে। যদি দেখেন বাঁশ ঝাড়ের কোনো একটি বাঁশ কোনো কারণ ছাড়াই নিচু হয়ে আছে, তো ওই বাঁশের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি রাতের বেলায় কোনো লোকের পিছনে যদি অনেকগুলো কুকুর লাইন বেঁধে যেতে দেখেন, তো ওই পথে ভুলেও যাবেন না। লোকের পেছনে কুকুর ঘোরা ব্যাপারটা অনেক খারাপ কিছু নির্দেশ করে। ঘুম ভাঙার পর যদি মনে হয় আপনার রুমে অদৃশ্য কেউ একজন আছে, তো সাহসিকতার সাথে ব্যাপারটা অবহেলা করার চেষ্টা করুন এবং চোখ বন্ধ করে রুমের দরজা আন্দাজ করে বের হয়ে যান। ঘরে প্রয়োজনের বাইরে বেশি আয়না রাখবেন না। রাতের বেলা আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই ভয় পেয়ে যেতে পারেন। বাথরুমে গিয়ে যদি আপনার ভয় লাগা শুরু করে এবং আয়নার দিকে তাকাতে সাহস না হয়, তো বাথরুমের দেয়ালে পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, আপনার ভয় কমে যাবে। গ্রামে গভীর রাতে যদি আপনার নাম ধরে কেউ ডাকে, তো ভুলেও ওই ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যাবেন না। যদি বাইরে যান তো আর ফিরে আসতে নাও পারেন। এই ডাককে নিশির ডাক বলে। আপনার পরিচিত মানুষের গলার নকল করে এই ডাকটা ডাকা হবে। কখনো কখনো এই ডাক ৩-৪ জন লোকের ঝগড়ার মতো করেও হয়, যাতে ঝগড়া শুনে আপনার বাইরে যাওয়ার আগ্রহ জন্মায়। রাতের বেলা একা হাঁটার সময় যদি বুঝতে পারেন কিছু একটা আপনার পিছনে পেছনে আসছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না, তো সাহস সঞ্চয় করে কাছাকাছি কোনো মুসলিম কবরস্থানে ঢুকে পড়ুন। কবরস্থান খুবই পবিত্র জায়গা, কারণ অনেক আল্লাহওয়ালাদের কবর এখানে থাকে। তাদের কবরের উসিলায় অনেক কিছু থাকলেও তা আপনার ক্ষতি করতে পারবে না। পুরনো খালি বাড়ি এবং শ্মশান ঘাট যত সম্ভব এড়িয়ে চলুন। এগুলোতে খারাপ কিছুর উপস্থিতি বেশিরভাগ সময়ই থাকে। ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন না। আপনি কি করছেন তা বোঝার আগেই আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। রাস্তায় গাড়ি চালানোর সময় অস্বাভাবিক কিছু দেখলে গাড়ি থামাবেন না। আপনার কৌতূহলই হয়তো আপনার বিপদ ডেকে আনতে পারে। মাজারের পাশ দিয়ে রাতের বেলা ফুল ভলিউমে গান বাজিয়ে গাড়ি চালিয়ে যাবেন না। আপনার আনন্দের কারণে গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো ধরনের অ্যাবনর্মাল অবস্থায় নিজের সৃষ্টিকর্তাকে ডাকুন। যত খারাপ কিছুরই মুখোমুখি হন, সৃষ্টিকর্তার ক্ষমতার কাছে তা কিছুই নয়। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬০ বছর। এই ৬০ বছরে যে কোনো ঘটনা ঘটার জন্য যে কোনো দিনের কয়েকটা মিনিটই যথেষ্ট। ভয়কে জয় করতে শিখুন, তবেই ভয়ই আপনাকে পথ দেখাবে। এবার তিনি তারপরে শেষে লিখেছেন যে, ভাইয়া আমি এবার ২০১২ সালে
এইচএসসি পরীক্ষার্থী, আমার জন্য সবাই দোয়া করবেন। তারপরে তিনি তার টেলিফোন নাম্বারটা দিয়েছেন। আমি দোয়া করি যে আপনার পরীক্ষাটা অনেক ভালো হয়, অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর মেল। আর এর মাঝখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু SMS চলে এসছে। আমাকে SMS করেছেন আকিফ উত্তরা থেকে, এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিদিনই থাকেন, আজকেও প্রতিদিনের মতো শুনছেন। থ্যাংক ইউ আকিফ, আপনি এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এই জন্য আমরা খুবই খুশি এবং আশা করছি রেগুলার আপনাকে এইভাবেই পেয়ে যাব। ফয়সাল অ্যান্ড মিলন আমাদের লিখেছেন যে আচ্ছা আজ আমি আচ্ছা, তিনি বলছেন যে তিনি আজকে নতুন বিয়ে করেছেন এবং এই মুহূর্তে তিনি তার ওয়াইফের সাথে শুনছেন, বা প্রথম রাতটা বেশ ভয়ে কাটবে আপনাদের। সুশান্ত লিখেছেন খুলনা থেকে যে আই এম এ রেগুলার লিসনার অফ ভৌত FM, এবং আমি তার SMS পড়ি না, সেটাতেও তিনি একটু রাগ দেখিয়েছেন আর কি। আই এম রিয়েলি সরি যে আমি আপনার SMS পড়িনি। রায়হান সাভার থেকে লিখেছেন আজকে আমি রুমে একা, খুব ভয় লাগছে। নীরব লিখেছেন বাসাবো থেকে, এবং তিনি আমার সাথে নতুন জয়েন করেছেন, আশা করি এখন থেকে রেগুলার পেয়ে যাব। মিজান আমাদেরকে চকবাজার চিটাগং থেকে লিখেছেন যে আজকে খুব অসুস্থ তিনি, তারপরে ভূত FM শুনছেন, অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমরা দোয়া করি যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। রাব্বি লিখেছেন যশোর থেকে আমাদেরকে SMS। রুবেল নাটোর গোপালপুর থেকে লিখেছেন যে একটু একটু ভয় লাগছে। পলাশ মিরপুর থেকে লিখছেন যে তিনি অনেক অসুস্থ তবুও আমাদের সাথে আছেন আমাদেরকে। এছাড়াও লিখছেন ইলিয়াস হিসাম গাজীপুর থেকে আমাদের SMS করেছেন। সীমা বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে। সাভার থেকে মাহবুব, রনি চিটাগং থেকে, সৈকত নারায়ণগঞ্জ থেকে, বাপ্পি চৌধুরী তিনি আমাদেরকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন RS ভূত ফ্রম গোপালপুর। অনিত আমাদেরকে গোপীবাগ থেকে SMS পাঠিয়েছেন। ওয়ালিদ আমাদেরকে SMS পাঠিয়েছেন মেজবা উদ্দিন নটরডেম কলেজ ঢাকা থেকে। এছাড়াও স্বাধীন বগুড়া থেকে আমাদের SMS পাঠিয়েছেন। যাই হোক, আমরা এখন ঘটনায় যাব। আমাদের যে সমস্ত গেস্টরা আজকে উপস্থিত আছেন সেই সমস্ত গেস্টদের কাছে আজকে নতুন যে সমস্ত ঘটনা আছে সেই ঘটনাগুলো শুনবো। আমি প্রথমেই চলে যাচ্ছি, আমাদের সঙ্গে আজকে একদম নতুন একজন গেস্ট জয়েন করেছেন। আপনার নামটা একটু বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি শামীম, আমি জাপান গার্ডেন সিটি থেকে এসেছি, মোহাম্মদপুর। আমি একটা এয়ারস্পেস কোম্পানি আছি, নাম হচ্ছে UPS। তো রাসেল ভাই, আমি ফার্স্টে থ্যাঙ্কস জানাচ্ছি আমার মেয়েকে, ছোট মেয়েকে ইয়ারা। সে অবশ্যই শুনছে এখন, সে সব প্রতি শুক্রবার আমার সাথে শুনে, 5 বছরের মেয়ে। তো এনিওয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা আমার আম্মার মুখে আমার কাছ থেকে শোনা। এটা 1972-3 এর ঘটনা, যেটা ঘটেছিল আমাদের গ্রামের বাড়ি ধরমপাশায়। আমাদের ধরমপাশার যে গ্রামটা সেটা পড়েছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে, যেখানে সুনামগঞ্জে প্রচুর হাওর বা বড় জলাশয় আছে, এটা অনেকেই জানেন। তো আমার দাদা দাদি এবং চাচা ফুপুরা মিলে একবার আরেক ফুপুর বাড়িতে বেড়াতে যাবে, সেই উদ্দেশ্যে তারা একটা নৌকা নিয়ে, তারা তখন ছিল পালতোলা নৌকা, ইঞ্জিন বোট হয়তো ছিল না, তো তারা সেভাবে রওনা দিয়েছিল। তো 10:30 থেকে 11টার দিকে তারা স্টার্ট করেছেন। তো খুব ভালোই চলছিল, বেশ ভালোই যাচ্ছিল সবকিছু। তো একটা মুহূর্তে এসে, ঘন্টা দেড়েক পরে একটা মুহূর্তে এসে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওনাদের নৌকার যে জায়গায় ছিল সেখান থেকে প্রচন্ড বাতাস বইছে। সেই সাথে দিনের আস্তে আস্তে আলোটা কমে যাচ্ছে, একটা অন্ধকার ভাব চলে আসছে। তো এটা মজার ব্যাপার ছিল যে অন্যান্য জায়গায় যে নৌকাগুলি ছিল সেখানে বাতাস ছিল না, বা তীরে বাতাস ছিল না, বাট ঠিক নৌকাটাতে এবং আশেপাশে এলাকার প্রচুর বাতাস ছিল। তো এটা কিছুক্ষণ পরে, তখন আমার দাদা দাদি বা যারা ছিল তেমন নোটিস করেনি যে হতে পারে যে হ্যাঁ বড় জলাশয় এরকম হতে পারে। বাট হঠাৎ করে যেটা হলো, মানে অদ্ভুত একটা ব্যাপার ঘটলো, যেটা আমার দাদি খেয়াল করলো যে আমার আম্মার পেছনে, আমার আম্মা বসা ছিল ছাউনির ঠিক পাশে, তো আমার আম্মার ঠিক পেছনে একটা লাল শালু কাপড় পরা একটা মহিলা মতো শেপ, একটা মহিলা বোঝা যাচ্ছিল, মহিলা জাস্ট আমার আম্মার পেছনে বসা। তো এই জিনিসটা আমার ফুপু সে নিজেও খেয়াল করে, ইনস্ট্যান্ট সেও খেয়াল করে যে একটা মহিলা পেছনে বসা। মহিলাটা আমার আম্মার দিকে অদ্ভুত একটা হাসি দিচ্ছিল, যেটা আমার আম্মা দেখেনি, আমার দাদি এবং ফুপু দেখেছে। এবং মহিলাটি যখন আমার দাদি যখন বললো যে বৌমা তোমার পেছনে কি দেখো, এই কথা বলতেই জাস্ট মহিলাটা পানিতে লাফ দিল। পানিতে লাফ দেওয়ার সাথে দিন দেখা যাচ্ছে সেই আগের মতো দিন চলে আসছে, আবার সে বাতাস নেই। আর এর মধ্যে মজার ঘটনা ছিল যে বাতাসটা আবার মহিলাটা গায়ের মধ্যে লাগছিল না, মনে হচ্ছে যে মহিলাটা কিছুই টের পাচ্ছে না বাতাসে। আচ্ছা, তো আমার দাদা ইনস্ট্যান্ট বললো যে মাঝিকে বলো তুমি নৌকাটা বেরাও, এটা প্রবলেম হচ্ছে। নৌকাটা বেরানোর পরে মাঝি যেটা নোটিস করলো, বা মাঝি যেটা বললো যে আমরা আসলে চাচাজি আমরা ভুল জায়গায় আসছি, আমরা এই জায়গাটা দিয়ে আসলে ভুল হয়েছে, কারণ এই জায়গাটাতে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। দেখা যাচ্ছে যে নৌকা ডুবে যায় বা নৌকার দিক হারিয়ে ফেলে বা অনেক ধরনের কিছুই ঘটে আর কি। আচ্ছা, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে রাসেল ভাই, এই যে হাওরের কথাগুলি বলছি, হাওরগুলি থাকে উইন্টারে থাকে জাস্ট একদম লং ইয়ার, একদম সবুজ থাকে, জাস্ট এটাই পাহাড়ি ঢল
পানি থাকে। তো আচ্ছা এই হাওর এলাকায় যে জঙ্গলগুলি থাকে বা আমরা বন, ছোটখাটো বন বলি, এগুলি বেশ আগে থেকে ইভেন এখনো বেশ কিছু জায়গা আছে যেটা আমাদের গ্রামের অনেকেই জানে এসব জায়গাগুলি যাওয়া যায় না। ইভেন জঙ্গলে হয়তো দেখা যাচ্ছে প্রচন্ড শোষক ঝড় হচ্ছে, বাট সকালে দেখা যাচ্ছে কিচ্ছু নেই। আমি অনেক ঘটনা শুনেছি, অনেকেই অনেক কিছু দেখেছেন এটা বলে থাকেন, কিন্তু আমি যেটা প্রথম শুনলাম এরকম যে লাল শালু পরা কিছু একটা এবং নৌকার পেছনে জি এরকম জি দেখেছেন, এবং যেই মুহূর্তে সে কিনা মানে পানিতে ঝাঁপ দিল সেই জি জি মুহূর্তে আবার সমস্ত ওয়েদার জি জি নর্মাল হয়ে গেল। তো এরকম ঘটনা কি মানে মোটামুটি ঘটে ওইখানে, জি ওই মোটামুটি অঞ্চলে? ঘটে। আমাদের মোটামুটি গ্রামের বাড়িতে মানুষজন বেশ আরো কিছু ঘটনা আছে, যেটা হয়তো আমি পরে শেয়ার করবো। পরে বলবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথম ঘটনা শুনলাম, আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাব। তবে দ্বিতীয় ঘটনায় যাবার আগে একটা ছোট্ট ব্রেক নেব। স্ট্রেট ইনটু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। কোথাও যাবেন না, কারণ খুবই ছোট্ট একটা ব্রেক নিচ্ছি আমরা। FM on my Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় 12:15। আমরা চমৎকার একটা ঘটনা শুনছিলাম, আরো বেশ কিছু ঘটনা আমাদের সঙ্গে রয়েছে, বেশ কিছু SMS এর মধ্যে চলে এসছে। যারা এই মুহূর্তে জয়েন করলেন এবং SMS করার নিয়মটি জানেন না, তাদেরকে জানিয়ে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। সৈয়দ মুহিব, আমাদের মুহিব আলী আমাদেরকে লিখেছেন সিলেট থেকে। এছাড়াও আমাদেরকে শার্লি খুলনা থেকে SMS করেছেন, আমাদেরকে জুয়েল আমাদেরকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে জুনায়েদ নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, উজ্জ্বল এবং সুজন খিলক্ষেত থেকে SMS করেছেন, এবং আমাদেরকে কামরুল SMS করেছেন। এছাড়াও SMS করেছেন ডার্ক মিনহাজ। এছাড়াও নুরুত্তম আমাদের SMS করেছেন গৌরীপুর ময়মনসিং থেকে। সাব্বির সুজন আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে শাওন আমাদেরকে SMS করেছেন শাফিন। এছাড়াও সাদিকা SMS করেছেন, নিতা SMS করেছেন আদিল ফ্রম নাটোর, জাভেদ মহাখালী থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন, আচ্ছা আমি নামটা পড়তে পারলাম না, সরি। অ্যান্ড আবার চলে এসছে, আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি রুবেল হাসান আমাদেরকে SMS করেছেন, ইকো বড়ুয়া আমাদের SMS করেছেন। এছাড়াও অ্যাঞ্জেল প্রিলা SMS করেছেন আমাদেরকে। এছাড়াও মানিক সাভার থেকে SMS করেছেন, শুনছেন সেটা জানিয়েছেন। আরমান খুলনা থেকে SMS করেছেন, কিং শাহিব SMS করেছেন। এছাড়াও ইকলাস ঢাকা থেকে SMS করেছেন, শরীফ গাজীপুর থেকে SMS করেছেন। যাই হোক, আমরা আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের আরো একজন গেস্ট এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন, যার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। এবং শুরুতেই আমি আপনার কাছে আপনার নামটা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে কাইসার রহমানী। ওকে, কাইসার রহমানী, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আপনার ঘটনায় আমরা চলে যাই। প্রথমে কোন ঘটনাটা শুনছি? প্রথমে আমার একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই রাসেল ভাই। বেসিক্যালি এই ঘটনাটা বলার ইচ্ছা ছিল না আমার, কিন্তু ইমেলটা পড়ার পরে আমার মানে ঘটনাটা বলতে ইচ্ছা হচ্ছে। ওকে, যে ওইখানে যিনি ইমেলটা পাঠিয়েছেন তিনি বলেছেন যে আমাদের গড় আয়ু 60 বছর, এবং এই 60 বছরে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটে যাওয়ার জন্য কয়েকটা সেকেন্ডই যথেষ্ট। তো আমার এরকম ঠিক মানে ছোট্ট একটা ঘটনা আছে যে যেটার কোনো ব্যাখ্যা হয় না, কিংবা কোনো অর্থ হয় না, কিংবা কেন ঘটলো বা কিভাবে হলো সেটা না। ঘটনাটা খুব মানে হঠাৎ করেই হয়ে গেছে। আচ্ছা, সেটা হচ্ছে তখন আমি ক্লাস 5 অথবা 6 পড়তাম। তো চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা জায়গায় আমার নানা বাড়ি। আমি সেখানে আম্মার সাথে পরীক্ষা শেষে আম্মার সাথে সেখানে আমি গেছি নানা বাড়িতে। আচ্ছা, আমার খুব ভালো করে মনে আছে, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তখন ছিল খুব গরমের সময়, প্রচন্ড কাঠফাটা রোদ, এবং মানুষ অস্থির হয়ে যায় যে গরমটায় আর কি, রাস্তায় হাঁটা যায় না, এত রাস্তাঘাটও গরম হয়ে যায় রোদ্রে, প্রখর রোদ। আচ্ছা, সেই রকম একটা সময়। তো সে সময়ে মানে দুপুরে ঘুমানোর আর বিকল্প থাকে না, মানে এত ক্লান্তি চলে আসে। তো আমি আম্মার সাথে দুপুরবেলা ঘুমিয়েছি। ঘুমানোর পরে আমার ঘুম 3টা সাড়ে 3টার দিকে
ঘুমটা আমার ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আমার নানা বাড়ির সামনে একটা পুকুর আছে এবং পুকুরে সুন্দর করে ঘাট বাঁধানো আছে এবং পুকুরটার চারপাশে প্রায় 15-20টা তাল গাছ আছে এবং খুব সুন্দর একটা পুকুর। তখন বাজে 3টা থেকে 3:30। তো আমি ঘুম থেকে উঠে আমি ওই পুকুর ঘাটে গেছি। পুকুর ঘাটে গিয়ে আমি এমনি পানি নিয়ে হাত মুখ পরিষ্কার করছি, পানি নিয়ে খেলছি আর কি, এরকম একটা অবস্থা। তো ওখান থেকে সিঁড়ি দিয়ে ঘাট থেকে যখন উপরে উঠছি তখন তখন আমি দেখছি যে একজন লম্বা মানুষ, প্রায় মানে 12 থেকে 20 হাত হবে এরকম লম্বা। চেহারাটা আমার খুব মনে আছে, কিন্তু চেহারাটা বোঝানো যাবে না। এরকম একজন লম্বা মানুষ এবং মানে স্বাভাবিকের তুলনায় অনেক বিশাল দাড়ি এবং সাদা দাড়ি, এবং উনি সাদা, ওটাকে কি বলে, জব্বা পরে আছে, মানে পাঞ্জাবির টাইপের পরে আছে। উনি দাঁড়িয়ে আছে, ওনার হাতে একটা ছোট্ট পিড়ি মানে গ্রাম বসার জায়গা যেটা, এবং উনি সেটা দিয়ে বলছে যে বসো। তো আমি এটা দেখে আমি ওখান থেকে দৌড় দিয়েছি। কিন্তু এই ঘটনাটা এত ছোট্ট সময়ে ঘটে গেছে এবং এমন অদ্ভুত ভাবে ঘটেছে যে মানে এটা আসলে ব্যাখ্যা করার কিছু নাই বা বলার কিছু নাই। মানে মেলটার কারণে আমি হঠাৎ করে মনে পড়ে গেছে, হঠাৎ করে আমার মনে পড়ে গেছে যে ঘটনাটা বলা যায়। মনে আমার ছিল, কিন্তু ভাবছিলাম যে এটা তো ক্লাইমেটিক জায়গা নাই বা অত বিশাল কিছু নাই, ঘটেছে কয়েক সেকেন্ডের ভেতরে এবং আমি দেখেছি। সেটাই হচ্ছে আর কি। ওকে, সো আমরা কি নেক্সট ঘটনায় যাব নাকি? আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার সিনিয়র ভাই এবং বন্ধু সোহাগ ভাই। উনি খুব কাছের একজন আমার। ওনার কাছে আমার এই ঘটনাটা শোনা, আমরা একসাথে থাকি। ওনার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। তো ঢাকায় সোহাগ ভাইয়ের বোন থাকে, বোন এবং দুলাভাই এবং বোনের ছোট্ট মেয়ে। কোনো একটা কাজে সোহাগ ভাই এবং তার বাবা এবং মা সহ 3 জন মিলে কুমিল্লা থেকে ঢাকায় আসছে। আজ থেকে প্রায় 3-4 বছর আগের ঘটনা এটা। আচ্ছা। তো সেখান থেকে ঢাকায় আসছে। ঢাকায় এসে রাত প্রায় 12টা বেজে গেছে এবং কোন একটা কারণে সেদিনই তাদের ফিরে যেতে হবে কুমিল্লায়। ওকে। তো বোনের বাসায় যাবতীয় কাজ করে তারা বোনের বাসা থেকে বের হয় তাদের নিজস্ব গাড়ি, প্রাইভেট কার। সে গাড়িতে করে কুমিল্লা যাচ্ছে। সোহাগ ভাই হচ্ছে সামনের সিটে ড্রাইভার এবং সোহাগ ভাই, আচ্ছা, পেছনে হচ্ছে বাবা মা। তো গাড়িটা প্রায় ঢাকা থেকে 1-1.5 ঘন্টা চলেছে রাস্তায়, এবং ওনার ভাষ্য মতে উনি যেভাবে বলেছেন যে সেদিন মানে আকাশে খুব আলো ছিল, মানে পূর্ণিমা রাত, এবং সবকিছু দেখা যাচ্ছিল। এবং কিছু কিছু রাস্তা আছে আবার যে ওই জায়গাটা আবার খুব অন্ধকার থাকে, কারণ গাছগুলো একটা গাছ আরেকটা গাছের উপর দিক থেকে মিশে যায়, চমৎকার দৃশ্য হয়। সেই রকম রাস্তার বর্ণনাটা উনি ওইরকম দিচ্ছিলেন। এবং উনি যেভাবে বলছিলেন যে গাড়িগুলো যখন যাচ্ছে তখন এরকমও হয়েছে যে গাড়ির হেডলাইটের আলোতে শিয়াল কাছে চলে আসছে গাড়ির। শিয়াল কিন্তু আলো দেখলে দূরে চলে যাবে না, শিয়াল কাছে চলে আসে গ্রাম দেশে। আমাদের এখানে আমরা যখন রাস্তায় মোটরসাইকেল চালাই, শিয়াল হেডলাইটের আলো দেখে গাড়ির কাছে চলে আসতে চাই, এটা শিয়ালের নিয়ম। আচ্ছা আচ্ছা, ওই রকম গাড়ির কাছে চলে আসছে শিয়ালগুলা। তো এভাবে যেতে যেতে এক সময় রাস্তায় প্রথম যেখানে শুরু হয় দেখে যে রাস্তায় একটা কুকুর মরে পড়ে আছে, এবং কুকুরের দেহটা সম্পূর্ণ ঠিক আছে এবং মাথার উপর দিয়ে গাড়িটা গেছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি, মাথাটা পুরা ভটকে গেছে। তো সেটা দেখেই তাদের মানে খারাপ লাগাটা শুরু করেছে। তো এটা দেখে তখন সোহাগ ভাইয়ের আব্বা বলছে যে ড্রাইভারকে বললো যে গ্লাসগুলো লাগাই দাও আর এসিটা অন করো। তো গ্লাসগুলো লাগাই দিয়ে এসি অন করেছে। এসি অন করার পর তারা যাচ্ছে যেতে যেতে এক সময় গাড়ির মধ্যে একটা উৎকট গন্ধ
মানে গন্ধটা এতটাই প্রকট হয়ে উঠলো তারপরে তারা বললো যে গাড়ির গ্লাসগুলো নামাই ফেলো। তো গাড়ির গ্লাস নামিয়ে এসিটা বন্ধ করে দিয়েছে। প্রায় এভাবে 15-20 মিনিট যাওয়ার পর হঠাৎ করে গাড়িটা রাস্তার নিচে নেমে গেল। নিচে নেমে গিয়ে একটা মানে মনে হলো যে ড্রাইভার কিছুকে বাঁচানোর চেষ্টা করলো, মানে হঠাৎ করে গাড়িটা সে মানে টার্ন নিয়েছে এবং গাড়িটা একটা গাছে লাগতে গিয়ে ড্রাইভার গাড়িটা কন্ট্রোলে নিয়ে আসলো। মানে একটা বড় দুর্ঘটনা থেকে গাড়িটা বেঁচে গেল এবং তাদেরও কোনো ক্ষতি হয়নি। তারা 3 জন এবং ড্রাইভার সাথে সাথে গাড়ি থেকে নেমেছে। গাড়ি থেকে নেমে প্রথমে দেখলো যে গাড়ির কিছু হয় নাই, তাদের কিছু হয় নাই। তারপর তারা গাড়ির পেছন দিকে তাকালো এবং সবাই একটা নির্দিষ্ট জায়গায় গেল। কেউ কিন্তু কাউকে কিছু বলছে না। তো যাই হোক, যেহেতু কোনো দুর্ঘটনা হয় নাই, আল্লাহর রহমতে তারা কোনো রকম কোনো ক্ষতি হয় নাই তাদের, জাস্ট গাড়িটা এক জায়গায় লাগতে গিয়ে লাগে নাই, লাগলে হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। তারপরে তারা আবার গাড়িতে উঠে ড্রাইভারকে বলে যে সাবধানে গাড়ি চালাও। কিছুক্ষণ পর সোহাগ ভাইয়ের বাবা ড্রাইভারকে বলছে যে ঘটনা কি ঘটেছিল। তখন ড্রাইভার বলছে যে স্যার আমি পরে বলবো আপনাকে। পরবর্তীতে তারা 4 জন মুখোমুখি হয়। পরবর্তীতে ঘটনাটা এই ঘটেছিল যে গাড়িটা নিয়ে আসার সময় ড্রাইভার দেখছে যে সামনে এক স্তূপ, মানে এটাকে এক তাল বলতে পারেন অথবা এক বস্তা পরিমাণ বলতে পারেন, মাংস রাস্তার মাঝখানে পড়ে আছে এবং সেই মাংসে মাছি উঠছে। পুরো জায়গাটাতে মানে মাংসের উপরে মাছির স্তূপ এবং মাছি ঘোরাঘুরি করছে। এটা দেখে ড্রাইভার গাড়িটা মানে মাংসের উপর দিয়ে তো আর গাড়ি নিয়ে যেতে পারে না, তো স্বাভাবিকভাবে আমাদের খারাপ লাগে। সে মাংসটাকে বাঁচানোর জন্যই ড্রাইভার গাড়িটা হঠাৎ করে টার্ন নিয়েছে। এই কথাটা যখন বলে তখন সোহাগ ভাই বলছে যে আমিও তো দেখেছি। বাবা তখন বলছে যে হ্যাঁ আমিও তো দেখেছি। এবং তারা যে ঘটনাটা বলছে যে একটা মাংসের স্তূপ এবং মাছি উঠছে মাংসের উপরে, এবং ওই যে গাড়িটা যখন টার্ন নেওয়ার পর 3 জনই যে একটা জায়গায় গিয়ে ছুটে গেল, ঠিক ওই গাড়িটার পেছনে হয়তো 15-20 হাত দূরে যেখানে তারা মাংসের স্তূপটা দেখেছিল, সে মাংসের স্তূপের ওখানে তারা 3 জনই গেছে। মানে কেউ কিন্তু তখন কাউকে বলে নাই যে আমি এটা দেখেছি। 3 জনই গিয়ে ওখানে খুঁজছে, কিন্তু দেখে যে কিছুই নাই, পরিষ্কার রাস্তা। অথচ একই জিনিস তারা 3 জনই দেখেছে, যে একটা মাংসের স্তূপ রাস্তায় পড়ে আছে এবং সেখানটাতে মাছি উঠছে। তো সোহাগ ভাই বলছিলেন যে এখন একটা ভুল জিনিস 3 জন একইভাবে একসাথে দেখতে পারে না, এবং ড্রাইভার যেভাবে বলছে তার সাথে সোহাগ ভাইয়ের কথা মিলে যাচ্ছে, সোহাগ ভাই যেভাবে বলছে তার সাথে তার বাবার কথা মিলে যাচ্ছে, এবং এই মাংসের স্তূপ। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে কিছুই নাই। এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা খুব ভয়াবহ ঘটনা শুনলাম। আমার মনে হয় খুব আজব টাইপের একটু ঘটনাটা। তো আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিন যে সেই ঘটনাগুলো কি। এছাড়াও আপনি ইচ্ছা করলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio40.fm, যেখানে আপনি আপনার আজকে পাঠানো মেলগুলো আগামী সপ্তাহে সিলেক্টেড মেলগুলো পড়া হবে, এবং আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ তার ইমেলগুলো আমাকে কাছে পাঠাবেন। আর এদিকে SMS যারা করতে চান ভূত FM হন্টেড বাই এয়ারটেলে, তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি এর মধ্যেই অনেকগুলো SMS চলে এসছে। আমাকে সুজন SMS করেছেন ফ্রম BK কলেজ, আমাকে মেঘা ভূত নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, অয়ন মিরপুর থেকে SMS করেছেন, তিনি অনেক প্রশংসা করেছেন ভূত FM এর। থ্যাংক ইউ সো মাচ। এবং তিনি বলছেন যে তারা হোম থিয়েটারে লাউড করে শুনছেন। ওকে, সো অনেক মজা পাচ্ছেন নিশ্চয়ই। দীপ্তি আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে দিস ইজ মাই ফার্স্ট SMS, FM শুনছেন এবং ম্যাথ করতেন। আমি একটা কথা বলি যে পরীক্ষা খারাপ হলে ভূত FM কর্তৃপক্ষ কোনোভাবেই দেয় না। অরিন্দম আমাকে লিখেছেন যে প্লিজ SMS-টা পড়ো, দিস ইজ মাই ফার্স্ট SMS। এছাড়া কোনো SMS এর ইনফরমেশন নাই। আকাশ আমাকে লিখেছেন মানিকগঞ্জ থেকে, তার প্রথম SMS এটা। সুরভি
রাভি আমাকে মোহাম্মদপুর থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমার SMS না পড়লে SMS করবো না। শাহবাজ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে ভূত FM শুনতে ভালো লাগছে, তার মানে অন্যদিন ভালো লাগে না, রাইট? রূপু তিশা ময়মনসিং থেকে SMS করেছেন, তারা লিখেছেন যে উই লাভ ভূত FM। আমি শাহবাজের কথায় আবারও আসবো যে তিনি বলছেন যে আজকে ভালো লাগছে। ইট ডিপেন্ডস অন ইউ যে আপনারা কি ধরনের ঘটনা পাঠাচ্ছেন, কারণ আমি এখানে কোনো কিছু আমার হাতে নেই যে আমি একটা ঘটনা বানিয়ে আপনাদেরকে বলবো। সো আমরা যত বেশি ভালো ঘটনা পাবো আপনাদের কাছ থেকে, তত বেশি ভালো ঘটনা নিয়ে ভূত FM শুরু করতে পারবো আপনাদের জন্য প্রতি শুক্রবার ঠিক রাত 11:59। ঝুমুর, রিঙ্কু, পিঙ্কু, শিল্পী, বা বেশ মিলানো নাম, খুলনা থেকে তারা SMS করেছেন আমাদেরকে। হুমায়রা আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন তার SMS পড়া হয় না। আমাকে আরিফ SMS করেছেন সিলেট থেকে, তিনি থ্যাঙ্কস জানিয়েছেন আমাকে। এছাড়া আমাকে সাইদ SMS করেছেন, সজল SMS করেছেন আমাকে পটুয়াখালী থেকে। এছাড়া আমাকে লাইফ নামে কেউ একজন শুধুমাত্র নামটাই লিখে পাঠিয়েছেন, আর কোনো কিছু লিখে পাঠাননি। রাভি আমাকে SMS পাঠিয়েছেন আমাকে। রায়হান SMS পাঠিয়েছেন কে ঢাকা থেকে। ইয়াসির উত্তরা থেকে আমাকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন পার্থ বরিশাল থেকে। আরিফুল আমাদের SMS করেছেন। মিন্টু এবং রাকিব তারা শুনছেন সেটা জানিয়েছেন আমাদের কাছে। যাই হোক, আমরা আবারও পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের আরো একজন গেস্ট তিনি অপেক্ষা করছেন, যিনি শুরুতে একবার বলেছিলেন। আমরা তার কাছে আবারও ফিরে আসছি। আপনার নামটা বলবেন, যেহেতু আমাদের এখানে চেহারা দেখা যায় না, বারবার নাম বলতে হবে। হ্যালো লিসেনার, আমি হাসান শামীম, আমি মোহাম্মদপুর থেকে এসেছি, গুলশান জাপান গার্ডেন সিটি থেকে। সো রাসেল ভাই, আজকে আমার কাজিন তামিম আসছে, তো ওকে থ্যাঙ্কস জানাচ্ছি। ওকে। সো আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমি আমার কাছে কিছুদিন আগে শোনা। সেটা আমাদের গ্রামের বাড়িতে যে কাজের মহিলা আছে তার মেয়ের ক্ষেত্রে, যার বয়স মাত্র 7 বছর। আচ্ছা। এবং ঘটনাটা বেশ অদ্ভুত একটা ঘটনা, যেটা আমার কাছে আসলে নিজের কাছে বেশ অদ্ভুত মনে হয়েছে। সেটা হচ্ছে যে আমি আগে বলেছিলাম যে আমাদের গ্রামের বাড়ির নাম হচ্ছে ধরমপাশা। তো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে যাচ্ছি। ধরমপাশা গ্রামটা হচ্ছে বেশ নিরিবিলি টাইপের এবং বেশ গাছ বা বেশ খোলামেলা সুন্দর একটা পরিবেশ। আচ্ছা। তো আমাদের বাড়ির পাশেই একটা জায়গা আছে, যেটাকে আমরা পড়া বাড়ি বলি আর কি, পড়া বাড়ি বা পড়া বাগ বলি। যে এটা সাধারণত মানুষ এখন পর্যন্ত বসতি আমি দেখিনি। ইনস্ট্যান্ট এখনো দেখা যাচ্ছে যে বসতি নেই, একটা ছোট রাস্তা আছে আর একটা বিশাল জঙ্গলের মতো আছে, কিছু ধান ক্ষেত আছে, বাট এখানে কোনো বসতি আমি ছোটবেলা থেকে দেখে আসছি, একই অবস্থা দেখে আসছি, ইভেন এখনো তাই অবস্থা আছে। তো সেদিন আমাদের বাড়িতে মেহমান আসছিল। তো সেদিন মেহমান আসছিল আর সারাদিন সকাল থেকে বেশ গুড়ি বৃষ্টি, টিপ করে বৃষ্টি পড়ছিল এবং ওয়েদারটা বেশ খারাপই ছিল। আচ্ছা। তো বাড়িতে মেহমান আসার কারণে বেশ খাওয়া দাওয়ার আয়োজন চলছিল এবং পিঠা বানাচ্ছিল আমার চাচিরা বা আমার আম্মা, উনিও ছিলেন। তো কাজের মহিলাটা যে তার মেয়ের দেরি হবে বা কাজের মহিলা বাড়িতে যেতে দেরি হবে সেই ভেবে, তো সে তার মেয়ে, তার নাম হচ্ছে তহুরা, তাকে বললো তোহুরা তুই কাজ কর, তুই চলে যা, আমার একটু লেট হবে আসতে, তুই চলে যা বাড়িতে। তো ওকে হাতে 4 থেকে 5টা পিঠা হাতে দিয়ে বললো তুই চলে যা। তো সে যাবে, তো তার মা বলছে এটা কাজ কর তহুরা, তুই ওই পরাবাগের রাস্তা দিয়ে যা। তখন বাজে 7টা থেকে 8টা। আর 7টা থেকে 8টা হচ্ছে মোটামুটি একটা বেশ ভালো রাত, গ্রামের বাড়িতে ছিল বেশ ভালো রাত কিনতে। সো এখানে একটা ব্যাপার হচ্ছে যে গ্রামের বাড়ির যে ছেলেমেয়েরা থাকে 7-8 বছর, বেশ তারা যথেষ্ট মানে সাহসী বলবো বা প্র্যাকটিক্যাল বলবো, যথেষ্ট। ইভেন ঢাকা শহরের ছেলেমেয়েদের থেকেও বেশ সাহসী থাকে। তো সে ছোট মেয়েটি কিছু 7-5 না ভেবেই সে ভাবলো ঠিক আছে। তার মা বললো তুই এটা কাছে পরাবাগ দিয়ে চলে যা, ওটা শর্টকাট হবে। আচ্ছা। তো সে রওনা দিল। তো সে যাচ্ছে তো মেয়েটা, আমি একটু বলে রাখি যে মেয়েটা পরা ছিল একটা লাল ফ্রক পরা ছিল। আচ্ছা। তো মেয়ে যাচ্ছে একা যাচ্ছে, ঘুরি টিপ বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তো হঠাৎ করে সে মাঝ রাস্তায় যখন আসলো তখন সে একটা অদ্ভুত জিনিস দেখলো। জিনিসটা এরকম ছিল যে সামনে যাচ্ছে, ঠিক রাস্তার পাশে তারই মতো একটা মেয়ে। আচ্ছা। ব্যাপারটা এত অদ্ভুত যে তারই মতো একটা মেয়ে তার দিকে তাকিয়ে একটা হাত পেতে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল, সেই মেয়েটার কোনো পা ছিল না, ঝুলে ছিল। মানে মনে হচ্ছে বাতাসে সে ঝুলে বেড়াচ্ছে, বেশি বেড়াচ্ছে, এরকম কিছু একটা। তো সে ছোট মেয়ে, সে কি ভাববে কি বলবে, সে পিঠা না দিয়ে সে কিছু ভাবলো, সে চিন্তা করলো কিছু অন্য কিছু হতে পারে, তাও ভাবেনি, তার মাথায় জিনিসটা তাও আসেনি যে অন্য কিছু হতে পারে। তো সে চলে যাচ্ছে, সামনে গিয়ে দেখে যে আবার সেই মেয়েটি। এবার সে রাস্তার পাশে ছিল না, সে আমাদের রাস্তার পাশে ছোট একটা পুকুরের মতো ছিল, সে পুকুরের উপরে পানির উপরে সে ভেসে আছে।
আচ্ছা। সেই ছোট্ট মেয়েটি, তার মতো হুবহু তার মতো মেয়েটি। তো এই ব্যাপারটা দেখার পর মেয়ে আর সহ্য করতে পারলো না, হয়তো সে অতিমাত্রায় ভয় পেয়ে গেল। তো সে দৌড় দিয়ে বাড়ি পর্যন্ত গেল, বাড়ি পর্যন্ত উঠানে গিয়ে উঠান পর্যন্ত পৌঁছলো, কিন্তু তখন যে জিনিসটা সে লক্ষ্য করলো বা দেখলো, সেটা দেখে আর সে আর জ্ঞান রাখতে পারে, তো ইনস্ট্যান্ট সে সেন্সলেস হয়ে যায়। সেটা হচ্ছে তার ঠিক ঘরের উপরেই সেই মেয়েটি, লাল ফ্রক পরা মেয়েটি ঝুলে আছে, হাত পেতে আছে, যে পিঠা চাচ্ছে বা কিছু একটা চাচ্ছে, এরকম একটা হাত পেতে আছে। তো এই মেয়েটি সেন্সলেস হয়ে যায়। তারপরে 2 থেকে 3 দিন পর তার মানে একটা ভালো ট্রিটমেন্ট হওয়ার পর সে একটু সুস্থ হয়। তখন সে ঘটনাটা সবার কাছে শেয়ার করে, তার বাবা মার কাছে শেয়ার করে। তো এর পরেও দেখা যাচ্ছে যে প্রায় 1টা বছর আমি যেটা শোনার কথা সেটা হচ্ছে, সে মেয়েটা একটু মানে অ্যাবনর্মাল বা টাইপের ছিল আর কি। সে কথাবার্তা বলতো, ওইভাবেই কথা বলতো, মাঝে মাঝে সে চলে যেত, ওই রাস্তা দিয়ে হাঁটতো, বিকাল সন্ধ্যা হলে সে ওই রাস্তা দিয়ে ঘুরঘুর করতো। মানে তাকে ওইভাবেই একটা মানে কি বলবো এটাকে, মানে অনেকে দেখেছে এভাবে তাকে। জি। আচ্ছা, ওই এলাকাতে দেখেছে এবং ওই এলাকার মোটামুটি তার মানে অনেক মানুষ এই ঘটনার সাথে পরিচিত জি, বা আমাদের তারা জানে অনেক যে অনেক ঘটনা শুরু করেছে। এবং এই ওই যে জায়গাটার কথা বললাম পরাবাগের ঘটনা, আমার আব্বার কাছ থেকে শোনা, সেটা প্রায় 200-300 বছর আগের ঘটনা। এটা আমার আব্বা তার দাদা মানে লোকমুখে শুনে কথা। ওখানে নাকি রাজারা প্রজারা যখন মানে খাজনা না দিত, তখন বেশ অত্যাচার করতো আচ্ছা। ওই এলাকায়। আমাদের ধরমপাশা এলাকায় একসময় ইন্ডিয়ার ইয়েতে ছিল, তারপর বেশ কিছু পরে এটা বাংলাদেশের ইয়েতে আসে, নেত্রকোনাটা, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে, সরি। তো ওইখানে একটা নাকি ঘটনা ঘটেছিল, এটা আসলে মানে খুব একটা ব্যতিরিক ঘটনা ছিল। সেটা হচ্ছে যে আম, দুই প্রজা বা যেটা বলবো সাধারণ জনগণ খাজনা দেয়নি। তো দেয়নি কিন্তু তারা ইভেন আর্গুমেন্টে গিয়েছিল রাজার সাথে। আচ্ছা। তো 2টা লোককে নাকি মানে সবার সামনে জবাই করে কেটে টুকরা টুকরা করে এটা হাতি দিয়ে ওই পাতিলে করে মাংস ছিটিয়ে ছিটিয়ে কুকুরকে খাওয়াচ্ছিল আচ্ছা। সেই জায়গাটা। আমি জানি না, হয়তো সেই কারণে হতে পারে। পরাবাড়ি যেহেতু বলে, এইটা 100 বছর আগে নাকি এরকম একটা বা বসতি ছিল, বাট এখন পর্যন্ত সেই জায়গাতে ধরমপাশা যারা আছে অনেকেই জানে ব্যাপারটা, যে পরাবাড়িটা কিরকম ভয়ঙ্কর জায়গা। রাইট। সো এই ছিল আপনার ঘটনা। ওকে, সো আমি এর মাঝখানে বেশ কিছু এসএমএস চলে এসেছে, আমি এসএমএস পড়তে চাই। আমাকে হাউস এন্ড আচ্ছা খুলনা থেকে এসএমএস করেছেন সুজন রাশেদ, আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন রনি চিটাগং থেকে, এবং তিনি বলছেন যে ভাই আমার এসএমএস পড়া হয়নি, প্লিজ পড়ো। আমাকে তিনি বলছেন যে তিনি আর বৃষ্টি একসাথে ভূত এফএম শুনছেন। ওকে, মাঝারুল ইতি, বাপ্পি, ফাহাদ, সোহেল, সজীব ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন। মিথুক শামীম আমাদের এসএমএস করেছেন মোরুলগঞ্জ বাগেরহাট থেকে। এছাড়াও সাজ্জাদ সাজু সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন। কয়েক বন্ধু মিলে তারা কম্পিউটার স্পিকার দিয়ে কানেক্ট করে তারপরে ভূত এফএম শুনছেন। রাখি আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে। এছাড়াও ডিএ নাই মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন, এটা তার প্রথম এসএমএস। মিজান সিলেট থেকে এসএমএস করেছেন, আজকে তার খুব মন খারাপ, বাট এখন ভূত এফএম শুনছেন এবং কিছুটা ভালো লাগছে তার কাছে। আমাকে আনন্দ অনুপ ময়মনসিং থেকে এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন টুম্পা ফ্রম রকনপুর। এছাড়াও আমাদের এসএমএস করেছেন এ আর আজাদ, আমাদেরকে রাজীব দাস সিলেট থেকে এসএমএস করেছেন। ইশরাক এবং ঝর্ণা আমাদের এসএমএস করেছেন। রনক এসএমএস করেছেন, রনক আলিম রাব্বি, শাহিদ, 4জন মিলে তারা ভূত এফএম শুনছেন। এস কে রনি শনির আখড়া থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি এসএমএস করেছেন মাহি, এসএমএস করেছেন সাইফুল তিতাস কুমিল্লা থেকে। খোকন আমাদের এসএমএস করেছেন ফ্রম দোহার, এবং আমাদেরকে আরো অনেকেই জানিয়ে এসএমএস করতে চাচ্ছেন। লোপা ফ্রম বরিশাল আমাদের এসএমএস করেছেন। সো যারা এসএমএস করতে চান তাদেরকে বলি, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা ইমেইলে আপনার ঘটনা পাঠাতে চান এবং চান যে স্টুডিওতে সরাসরি উপস্থিত থেকে আপনার ঘটনাটি আমাদেরকে জানাবেন, তারা ইমেলে আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন। লিখে ফেলুন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসটি। এখানে আপনার ঘটনার সাথে অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আমরা পরবর্তী ঘটনায় তো যাবই, তবে তার আগে ছোট্ট একটা ব্রেক আমাদের নিতে হবে। কোথাও যাবেন না, ফিরে আসবো এক্ষুনি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড FM
Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এখানে যদি আপনি SMS পাঠাতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার বা অন্য যে কোনো নাম্বার থেকে আপনি SMS করতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে স্পেস প্রাণ 2 আমাদের SMS করেছেন, আমাদেরকে আরিয়ান নিকিতা নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, এছাড়া আমাদেরকে টুকু এবং রাফি আমাদেরকে SMS করেছেন, মাশরাফ মুসাফির আমাদের SMS করেছেন, সানি এবং অনু আমাদেরকে SMS করেছেন, এছাড়াও মিম SMS করেছেন, মানিক গাজীপুর থেকে, আকিব পুরান ঢাকা থেকে SMS করেছেন, লিখন কুষ্টিয়া থেকে SMS করেছেন, সজল ডুমুরিয়া থেকে SMS করেছেন, সবুজ রাজশাহী থেকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে সাপু মিরপুর থেকে আমাদেরকে, অর্ঘ যশোর থেকে SMS করেছেন। সো আমি আরো SMS পড়বো, তার আগে আমরা আবারও একটা ঘটনায় চলে যাই। আমাদের এখানে আছেন কায়সার রহমানি, তার কাছে আমরা আবারও ফিরে আসছি নতুন একটা ঘটনার জন্য। রহমানি ভাই, আমরা নতুন ঘটনায় চলে যাই। আসলে আজকে ঘটনাগুলো খুব আমার ছোট্ট ছোট্ট রাসেল ভাই, যে নো প্রবলেম। আসলে যে ঘটনার আকস্মিকতা, তো সেই ঘটনায় আমার চাচির একটা ঘটনা আমার মানে জানা আছে। সেটা হচ্ছে যে সে মেলটাতে লেখা আছে যে বাইরে থেকে কেউ যদি ডাক দেয় তাহলে, মানে আমরা গ্রামে যখন থাকতাম তখন বলতাম যে এক ডাকে মানে কথা না বলতে বা ঘুরে না তাকাতে মোটামুটি 3 বার যদি কেউ ডাকে তাহলে তার ডাকে সাড়া দিতে। তো আমার চাচির সাথে যেটা হতো সেটা হচ্ছে যে দরজায় সন্ধ্যার পরে কেউ একজন টোকা দিত। আচ্ছা। চাচি স্বাভাবিকভাবে দরজায় কেউ টোকা দিলে সেটা খুলতে হবে। চাচি দরজা খুললো, দাদা ঘরে প্রবেশ করলেন। চাচি দরজাটা লাগিয়ে পেছন দিকে দেখলো কেউ নাই। হঠাৎ করে উনি আবার দরজা খুললেন যে তাহলে কি ব্যাপার। কিন্তু এই ঘটনাটা ওনার সাথে প্রায় 3 থেকে 4 বার হয়েছে, এবং চাচি বলছেন যে আমি দাদা যে আতর ব্যবহার করত সেই আতরের সুবাস পর্যন্ত মানে চাচি পেতেন। এবং দরজা খুললেন, ঠিক চাচির পাশ দিয়ে যেভাবে দাদা ঘরে প্রবেশ করতো ঠিক সেইভাবে চাচির পাশ দিয়ে ঘরে প্রবেশ করলো, এবং দাদার আতরের সুবাস, চাচির সুবাসের ঘ্রাণ পেল চাচি, এবং দরজাটা লাগিয়ে যখন, এটা তো অনেক পরিচিত একটা মানে সুবাস, যেহেতু প্রতিদিনই হয়তো ব্যবহার করতেন আপনার দাদা, সুতরাং। আর আগের সময়ের মানুষেরা কিন্তু সব আতর ব্যবহার করতো না, যে নির্দিষ্ট একটা আতর ছিল। হ্যাঁ, যে যেটা পছন্দ করতেন আর কি, সেরকম কিছু, যিনি যেটা পছন্দ করতেন সেই আতরটাই তারা বারবার কিনতেন। তো ওই আতরের ঘ্রাণ তো নাকি ভোলা যাবে না। হ্যাঁ, ভোলা যাবে না। তো দরজাটা লাগিয়ে পেছনে ঘুরে দেখতো যে নাই। এবং আসলে এইরকম মানে অসংখ্য ঘটনা ঘটে, যেটা আমরা যদি একটু লক্ষ্য করি। যেমন রাসেল ভাই, আমি অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে ধামরায়ে একটা কাজে গেছিলাম, অফিসের কাজেই। তো আমি তখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, আমার পড়াশোনা রানিং ছিল। আমাদের ইউনিভার্সিটিতে যাত্রী ছাউনির নিচে মানে একটা পাগলকে প্রায় দেখা যেত। তাকে আমরা সবাই চিনতাম, কিন্তু সে মানে বদ্ধ পাগল ছিল, কারোর সাথে কথা বলতো না, আবার কাউকে ডিস্টার্বও করতো না। অনেকদিন পরে আমি তাকে ধামরায়ে দেখলাম। আমি কিন্তু ঢাকায় আসছি, ধামরায় দেখছি যে সে একটা জায়গায় বসে তার মতো করে সে কাজ করছে। সেদিনই রাত্রে আমি ক্যাম্পাসে এসে দেখছি আবার সেই পাগলকে। আচ্ছা। কিন্তু এটা অদ্ভুত, এখন হয়তো হতে পারে যে সে চলে আসছে, কিন্তু আমি তো মানে আমাদের অফিসের গাড়িতে, হ্যাঁ, আর একটা পাগলও যে অবস্থায় থাকে সাধারণত একটা মানে যাত্রীবাহী বাসে তাকে নেবে না বা সে আসতে পারে না। কিন্তু এখন বিষয়গুলো নিয়ে ভাবলে অনেক কিছুই ভাবা যায়। তো মানে এটা হয়েছে, দেখেছি যে তাকে এখানে দেখলাম, আবার ক্যাম্পাসে এসে দেখছি সে। এখন আমি যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছি যে এটা আমার ভুল, আমার চোখের ভুল, কিন্তু তারপরেও কথা থেকে যায় যে আসলে সেটা ভুল ছিল কিনা। হ্যাঁ, আসলে সেটা ভুল ছিল কিনা। আমার ফুফাতো ভাই কাজল, আপনার
রহনপুর গ্রাম থেকে আড্ডা নামক একটা গ্রাম আছে, সেই গ্রামের পথে যেতে একটা রাস্তার বাঁক আছে, সেই বাঁকে একটা তেঁতুল গাছ আছে, বিশাল তেঁতুল গাছ। কিন্তু তেঁতুল গাছ, বাবলা গাছ, মানে এই গাছগুলো কিন্তু খুব ভৌতিক গাছ। আচ্ছা, বিশেষ করে তেঁতুল গাছ খুব ভৌতিক গাছ। মানে এখানে গ্রামে এখন হয়তো শোনা যায়। কমে আসছে, কিন্তু গ্রামে একটা সময় মানে এগুলো নিয়ে ঘটনা আছে। আচ্ছা, তো ওই রাস্তার বাঁকটাতে একটা তেঁতুল গাছ আছে। তো আমরা ছোটবেলা দেখেছিলাম যে ওই রাস্তাতে প্রায় দুর্ঘটনা ঘটতো। হ্যাঁ, এবং রাতের বেলা পারতপক্ষে কেউ ওইখান দিয়ে যাতায়াত করতো না। আর যারা যাতায়াত করতো হয়তো অনেকে কিছু হতো না, কিন্তু আবার অনেকেই দুর্ঘটনার শিকার হতো, যেটা পরবর্তীতে বললে বিশ্বাসযোগ্য হতো না। হ্যাঁ, কিন্তু যাদের জীবনে ঘটেছে তাদের মানে এটা তো আমার ফুফাতো ভাই কাজল, সে সাইকেলে মানে তার বাড়িতে যাচ্ছে রাত্রেবেলা, আমাদের বাড়ি থেকেই যাবে সে তার বাড়িতে। তো পরের দিন খবর পেলাম যে সে মারাত্মক ভাবে মানে আহত হয়েছে। আহত হওয়ার পরেও সে সাইকেল চালিয়ে বাড়ি চলে গেছে। তো পরের দিন তার কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে যে রাত তখন কিন্তু খুব বেশি না, 10:30 11টা হবে। সে 10:30 11টার দিকে সে বলছে যে সে যখন ওই রাস্তার বাঁকটাতে গেল, সাইকেল সে অনেক দ্রুত চালিয়ে বাঁকের কাছে স্বাভাবিকভাবে ধীরে করতে হবে সাইকেল। তো ওই বাঁকের ওইখানে গিয়ে সে দেখে যে 7 থেকে 8টা রাস্তা। আচ্ছা, রাস্তা কিন্তু একটাই, বাম দিকে ঘুরে গেলে রাস্তা পেয়ে গেলাম। ওইখানে সে দেখছে যে 7 থেকে 8টা রাস্তা। এখন সে সিদ্ধান্ত নিতে পারছে না যে কোন রাস্তায় যাব, এবং তার মাথাতে এটাও আসছে না যেখানে 7 থেকে 8টা রাস্তা নাই, মানে এখানে একটা রাস্তা। কারণ সে বলছে যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে 7 থেকে 8টা রাস্তা সামনের দিকে, এখন যে কোনো একটা রাস্তায় আমাকে যেতে হবে। কিন্তু যখন তার মনে পড়েছে যে 7 থেকে 8টা রাস্তা তো এখানে থাকার কথা না, এখানে থাকার কথা একটা রাস্তা, সে সময় সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে নাই, দুর্ঘটনা ঘটেছে, সে অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু তারপরে ভয়ঙ্কর কিছু ঘটে নাই। কিন্তু এটা পরবর্তীতে ওইখানে যে সমস্ত মোটরসাইকেল কিংবা বাস কিংবা আপনার ট্রাক যারা অ্যাক্সিডেন্ট করতো, তাদের মানে চালকদের ম্যাক্সিমাম জনই বলতেন যে ওইখানে যাওয়ার পর অধিকাংশ লোকই যারা দুর্ঘটনার শিকার হয়েছে তারা দেখে 7 থেকে 8টি রাস্তা দেখতে পেয়েছে। ওকে, সো এই ছিল ঘটনা। এবং আমরা সত্যি কথা বলতে যে হয়তো অনেকেই এখন ড্রাইভ করছেন, তারা একটু সাবধানে ড্রাইভ করবেন এবং অবশ্যই এই সমস্ত কথাটা মাথায় রাখবেন না, মাথা থেকে বের করে দিন। যাই হোক, আমি নেক্সট ঘটনায় যাব, তবে তার আগে আমার কাছে একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা আমি পড়তে চাই। এবং তিনি আজকে এখানে আসতে পারেননি, বাট আমাদেরকে ইমেল পাঠিয়েছেন। আমাকে যিনি ইমেল পাঠিয়েছেন তার নামটা পড়ছি, এবং তিনি আমাকে লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সিফাত ইসলাম শ্রাবণ ফ্রম মালিবাগ। আজ আমি যে ঘটনাটি লিখব এটা আমার এক দুঃসম্পর্কের আঙ্কেলের সাথে ঘটা, যার প্রমাণ এখনো বিদ্যমান। এবং তিনি লিখেছেন আমাদের ভিলেজটা হচ্ছে এটা হচ্ছে চাটকি, নোয়াখালী। ওখানে একটা দর্জি ছিল, খুব ভালো সেলাই করতো। ইভেন তার মতো সেলাই ওই গ্রামে কেউ করতে পারতো না। সবাই একবার দেখলেই বলতে পারতো এইটা মাহমুদুল হাসানের সেলাই। তাই তিনি সকলের কাছে অনেক পরিচিত ছিলেন। তো আমার আঙ্কেলও তার কাছে সেলাই করতো এবং আমরাও করতাম। এবং আঙ্কেল তার কথা বললাম, তিনি কোনো এক কারণে সিঙ্গাপুরে যায় 2007-এ। আচ্ছা, মানে যে আঙ্কেলের কথা বলছিলেন সেই আঙ্কেল সিঙ্গাপুর যায় এবং ওইখান থেকে ফিরে এসে 2010-এ আবারও তিনি ফিরে আসেন এবং ওইখান থেকে তিনি কিছু কাপড় নিয়ে আসেন যেগুলো তিনি শার্ট হিসেবে বানাতে চান, এবং তিনি এম হাসান তার কাছে বিকালবেলায় যান কাপড়গুলো দিয়ে আসতে এবং সেলাই করার জন্য। তো এম হাসান তাকে বলে যে 2 দিন পর আসতে। তিনি তার কথা মতো 2 দিন পর যায়, জামাগুলো নিয়ে যায়
জামাগুলো নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পর তার ওয়াইফকে সে দেখালো জামাগুলো নিয়ে আসার পরে যে এই যে জামা বানিয়ে নিয়ে এসেছি। তিনি দেখে বললেন যে বাহ, এটা তো একদম এম হাসানের সেলাইয়ের মতো। আঙ্কেল বলেন এম হাসানের হাতে সেলাই করেছি। আন্টি শুনে খুব অবাক হলেন এবং উনি বললেন যে উনি মনে করেছেন যে আঙ্কেল বুঝি তার সাথে ফান করছে এবং তিনি বললেন যে সিরিয়াসলি আমি এম হাসানের কাছ থেকেই সেলাই করে নিয়ে আসছি। আন্টি বলল যে তিনি তো গত এপ্রিল 2009 রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আঙ্কেল তার মুখে এই কথা শুনে ভয় এবং অবাক একসাথে দুটোই হন। তারপর রাতে ভয়ে আঙ্কেল আর দোকানে যায়নি। পরদিন সকালে তার দোকানে গিয়ে দেখেন যে দুজন লোক সেলাই করছে, বাট এম হাসান সেখানে নেই। তখন তিনি তাদেরকে পুরো ঘটনাটি খুলে বললে ওরাও অবাক হয়ে গেল এবং তার কথা শুনে এবং জামাগুলো সেলাই দেখে তারা বলল যে এটা অবশ্যই সেই ভদ্রলোকেই, অর্থাৎ এম হাসানের সেলাই। তারপর অনেক লোক আসলো এবং তার কথা শুনলো এবং জামাগুলো সেলাই দেখে সবাই অবাক হয়ে সবাই বিলিভ করতে পারছিল না যে বাট কিচ্ছু করার নেই। সবাই দেখে বলতো যেটা এম হাসানের সেলাই, যিনি কিছুদিন আগে মারা গিয়েছেন। আমার ইমেলটা পড়তে শুধুমাত্র একটা কারণে কষ্ট হলো, যেখানে দাড়ি কমার খুব অভাব। সো আমি আসলে গুলিয়ে ফেলছিলাম। সো যারা ইমেল লিখবেন তারা প্লিজ একটু এদিকে খেয়াল রাখবেন, দাড়ি কমা, ফুল স্টপ যেটাই বলি না কেন। আপনি যদিও ইংলিশ লেটারে লিখেছেন, বাংলা একটা মেইল, সেখানে এই ঝামেলাগুলো হওয়ার কারণে পড়তে খুব সমস্যা হয়ে যায় এবং তাতে হয়তো যারা শুনছেন তারা বিরক্ত হতে পারেন। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন। আপনার ঘটনাটা শুনে ভাই, আপনার নামটা বলবেন প্লিজ, আপনি কোথা থেকে এসেছেন সেটাও বলবেন। আরেকবার বলতে হবে নামটা। হ্যালো লিসেনার, আমার নাম ছোটন। আমি আসছি শ্যামলী আমতলা থেকে। আমাদের গ্রামের বাসা জয়পুরহাট জেলায় শান্তিনগর গ্রামে। আমি যে ঘটনাটা বলবো এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া আজ থেকে প্রায় 18-20 বছর আগের। আমার বাবা ছিল একজন কাপড় ব্যবসায়ী। সে দোকানদারি করার জন্য প্রায় রাত করে বাসায় ফিরতো, সাথে আমার মামা থাকতো। কিন্তু এখন আমার বাবার একটা ফ্রেন্ড ছিল হুজুর, উনি ছিল স্থানীয় মসজিদের হুজুর। তো একদিন আমার বাবার ফ্রেন্ড হুজুর আর আমার মামা দোকানে বসে কথাবার্তা বলতেছিল এমনি। তো ওই সময়ে একটা পাগল আসছিল, একটা পাগল টাইপের লোক এসে আমার বাবার কাছে, আমার বাবার আর কি পরনের লুঙ্গিটা চাই, একটা লুঙ্গি চাই। তা আমার বাবা আর কি লুঙ্গি দিতে চাই, আমার মামাকে বলে যে বাসা থেকে একটা পুরাতন লুঙ্গি এনে একে দাও। তো আমার মামা আমার বাবার কথা অনুযায়ী বাসা যায় আমার আম্মার কাছ থেকে একটা পুরানা লুঙ্গি নিয়ে এসে পাগলকে দিতে চায়। কিন্তু পাগল ওই লুঙ্গি নিবে না, আমার বাবার পরনের লুঙ্গি নিবে। আমার বাবা যে লুঙ্গিটা পয়রা ছিল সেই লুঙ্গিটাই নিবে, কিন্তু আমার বাবা কোনো মতে দিতে রাজি ছিল না। আমার বাবা বলছিল যে নতুন একটা লুঙ্গি কিনে দিই, সেটা নেন না, সেটাও নেবে না, কিন্তু আমার বাবার পরনের লুঙ্গিটা নিবে। এরকম অনেকক্ষণ যাওয়ার পরে আমার বাবার সাথে যে হুজুরটা ছিল উনি বলতেছে ঠিক আছে, কি আর করবা, লুঙ্গিটা দিয়ে দাও। তো আমার বাবা বলতেছে যে কি বলেন এসব, পরনের লুঙ্গি দিয়ে দিব। তাই বলতেছে কিছু হবে না, আপনি দিয়ে দেন। তারপরে বাবা হুজুরের কথা অনুযায়ী লুঙ্গিটা পুরাতন বাসা থেকে যেটা নিয়ে আসছিল ওটা চেঞ্জ করে বাবার পরনের লুঙ্গিটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে নর্মালি এরকম 5-6 মাস গেছে। যাওয়ার পরে একদিন আমার বাবার মামা দোকানে আর কি ব্যবসার কাজে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পরে আমার বাবা আর কি বাসায় একাই চলে গেছে রাত, তখন আনুমানিক 10টা কি 11টা বাজে এরকম টাইমে বাবা একাই বাসায় চলে গেছে। যাওয়ার পর আমার মা আর কি আমার বাবাকে বলছে, আমার মামার কথা জিজ্ঞেস করছে। আমার মা বলছে আমার মামার নাম নান্নু। নান্নু কোথায়? বাবা বলছে নান্নু নাই, নান্নু আজকে দোকানে থাকবে, এই কথা বলে চলে আসছে। আম্মা তখন বাবার সাথে একটু রাগারাগি করে বলছে যে না, ওরা ডাইকা নিয়ে আসো, ওরা খুঁজতে যাও। তখন বাবা আর কি খাওয়া দাওয়া করে তখন আনুমানিক রাত 11টা-12টা বাজে, তখন আর কি খুঁজতে পারাইছে। খুঁজে মামারে পায় নাই, না পেয়ে তখন বাসায় একাই ফিরতেছিল। আমার বাবার হাতে একটা হারিকেন ছিল। তখন আর কি আমাদের বাসা থেকে 1-1.5 গজ দূরে একটা বাঁশঝাড় ছিল। তো যখন আমার বাবা বাঁশঝাড়ের সামনে দিয়ে আসতেছিল, রাস্তায় কিছু ছিল না, কিন্তু হঠাৎ রাস্তায় একটা হোঁচট খায়।
রাস্তায় তখন কিছু ছিল না। তো নর্মালি হোঁচট খায়, পায়ে একটু আঘাত পাইছে, আঘাত পায়ে বাসায় আসছে। বাসায় আসার পরে নর্মালি বাসায় কাউকে কিছু বলে নাই, না বলে শুইছে, ঘুমাইছে। পরের দিন সকালবেলা উঠে গোসল টোসল করে টরে খাওয়া দাওয়া করে দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে রাইতে যখন রাত হয়েছে, রাইতে যখন বাসায় আসবে, সে টাইমে একা আর বাসায় আসতে পারে না, তাকে নাকি ভয় লাগে, তাকে ভয় লাগে। তো এরকম করার পরে 2-3 জন মিলে বাবাকে বলে, কিসের জন্য ভয় লাগবে, আপনি প্রতিদিন যাতায়াত করেন এই রাস্তা দিয়ে, ভয় লাগার কিছু নাই। তারপর বাবা বলে, না আমি একা যাইতে পারবো না, আমার ভয় লাগে। তারপরে 2-3 জন মিলে বাবাকে আর কি বাসায় নিয়ে আসছে, আমার মামা আর একটা মামার ফ্রেন্ড মিলে বাসায় নিয়ে আসছে, এসে আসছে। তারপর সেদিন নর্মাল গেল। পরের দিন দোকানে গেছে, দোকান থেকে আবার রাইতে বেলা বাসায় যাওয়ার সময় একই কেস। এরকম যখন 2-3 দিন হলো, হওয়ার পর আমার মা আমার নানাকে খবর দিল যে আপনি একটু আসেন, আমার বড় বোনের নাম শম্পা, শম্পার আব্বা কেমন জানি করতেছে, একটু আসেন। আচ্ছা, আমার নানা আসছে বাসায়। আসার পরে সব শুনছে, মানে নর্মালি তখন বাসায় আব্বা যে হুচুট খাইছিল কাউকে বলছিল না, নানা আসার পরে এই কথাটা সবাইকে বলছে। সবাই শুনছে, শোনার পরে নানা বলছে, ঠিক আছে, তোমার যে ফ্রেন্ড হুজুর আছিল, ওই হুজুরও কিছু বলো নাই? না, হুজুরও কিছু বলি নাই। ফজর নামাজ পড়তে যাওয়ার সময় নানার আর কি রাইতে আসছিল, আসার পরে ঘুমাইছে। ফজর নামাজ পড়বে এই জন্য উঠছে, উঠে বাবা মানে আমার বাবাকে ডাক দিছে, আমার নানা মামারও ডাক দিছে, ডাক দিয়ে মসজিদে গেছে আর কি নামাজ পড়তে। নর্মালি মানে মসজিদে গেছে, তখন যাওয়ার সময় আমার নানা আমাদেরকে একটা কয়েন দিয়ে গেছিল, মানে ছোটবেলা আর কি 1 টাকার কয়েন দিয়ে গেছিল। তাই আমরা তখন নানা আসছে তো মজা ছিলাম, এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে করছিলাম, যে নানা আসছে অনেকদিন পর বাসায়, এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে করছিলাম সেদিন। তো আমাদের কয়েন দিয়ে গেছিল, আমি আর আমার বড় ভাই কয়েন নিয়ে খেলতেছিলাম, আর নানা, আব্বা আর আমার মামা এই 3 জন নামাজ পড়তে চলে গেছে মসজিদে, আর আমরা কয়েন নিয়ে খেলতেছিলাম। তো কয়েন নিয়ে খেলতে খেলতে আমরা কয়েনটা আমাদের খাটের নিচে চলে গেছে আর কি, মানে গ্রামের বাসায় নর্মালি এমনি চকি থাকে, আমরা চকিতে থাকতাম, চকির নিচে চলে গেছে। তো আমার বড় ভাই আমাকে বলতেছে যে যাই কয়েনটা নিয়ে আয়। তখন আমি যাই আর কি কয়েনটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে কয়েনটা খুঁজতে যাই আর কি, নর্মালি একটা 1.5 থেকে 2 ইঞ্চি বড় একটা তাবিজ পাইছিলাম। 1.5 থেকে 2 ইঞ্চি বড় একটা তাবিজ পাইছিলাম। তাবিজটা পাই আমি আমার মাকে দিছি। মা তখন নর্মালি তাবিজটা খুলে নাই, মাটা তাবিজটা হাতে রেখে দিছিল আর কি, সাইডে রেখে দিছিল। রেখে দেওয়ার পরে আমার নানা ওরা নামাজ টামাজ পড়ে টুরে আসছে, আসার পরে হুজুরের সবকিছু বলছে, বলার পরে আর কি তখনও হুজুরের তাবিজটা দেখাইছিল না, হুজুরে বলছে। বলার পরে হুজুর বলছে যে এই ঘটনা তো আমার আগে কিছু বলে নাই। তখন আমার নানা বললো যে দেখেন কিছু করা যায় কিনা, এরকম করতেছে, এটা তো নর্মালি আগে করে নাই, এখন এরকম করতেছে কেন। তখন হুজুরের কি একটা মানে কয়েকজনের নাম লিখলো, নাম লিখে একটা দোয়া পড়ে ওখানে একটু ফু দিল। ফু দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ঘুরে মানে একটা নাম লেখছে আর একটা জিনিস রাখছিল, রাখে দোয়া পড়ে ওই জিনিসটার উপরে ফু দিছে। তখন ওই জিনিসটা ঘুরে ফিরে খালি হুজুরের নামেতে যাচ্ছিল। তখন আমার নানা নর্মালি বললো যে এটা ঘুরে ফিরে আপনার নামে কেন যাচ্ছে। তখন হুজুর বলে যে আমি এই কাজটা করতেছি, তো এই জন্য আমার মানে আমি এটা মানে ছুরা টুরা পড়ে ইয়ে করতেছি, এই জন্য আমার নামে ওখানে যাচ্ছে। নানা তখন আর কিছু বলে নাই। হুজুর যখন যাবে তখন আর কি আমার আম্মা তাবিজটা দেখালো হুজুরকে। তখন তাবিজটা যখন খুলছে রাসেল ভাইয়া, তখন তাবিজের ভিতর একটা চামড়া, আমার বাপের যে পুরনো লুঙ্গিটা ছিল ওই লুঙ্গির এক টুকরো, কিছু মানে মাটি আর গাছের শিকড় ছিল। ঠিক আছে, ওগুলা বাইটাই করে এমনি নর্মালি রেখে দিছে। আর আমার নানা এদিকে সেই লুঙ্গি, যে লুঙ্গিটা পাগল, হ্যাঁ সেই লুঙ্গির টুকরো। তা আমার নানা বলতেছে যে নর্মালি এরকম করতেছে, তোমরা সবাই আমাদের সাথে চলো, আমার সাথে চলো, আমার বাসায় চলো। আমার নানা বাসায় নওগাঁতে, চলো নওগাঁতে চলো। তো আমরা সবাই তখন আর কি রেডি হয়ে, মানে 10টার দিকে ট্রেন ছিল, আমরা ট্রেনে নওগাঁ চলে গেলাম। যাওয়ার পর ওখানে প্রায় 6-7 দিন থাকলাম। আর এখানে আমার মামা আমাদের দোকান দেখতেছিল, দোকানের ব্যবসা বাণিজ্য সব সামলাচ্ছিল। তো আমরা নানা বাসায় গেলাম, নানা বাসায় যাই 6-7 দিন থাকলাম। তখন আর কি নানারা বললো যে এভাবে আর কতদিন থাকবা, ওদিকে তো ব্যবসা বাণিজ্য আছে, দেখতে হবে এগুলা সব। তোমরা সবাই আমার আম্মা বলতেছে আমরা চলে যাই আব্বা, তো কয়দিন পরে আপনি আবার আইসেন। তো নানা বললো ঠিক আছে যাবো। আমরা চলে আসলাম।
আসার পরে মানে জয়পুরে চলে আসছি। আসার পরে সবাই বলতেছিল যে আপনারা এই বাড়িটা চেঞ্জ করেন, এই বাড়িটা সমস্যা হচ্ছে আপনাদের। তো তার আগের কটা ঘটনা, যে আমরা যখন আসছি নানা বাসা থেকে আসার 2-3 দিন পরে যত সম্ভব এটা ঘটনা, আমার ঠিক খেয়াল নাই 2-3 দিন কি এরকম 1 সপ্তাহ হবে, নো প্রবলেম, আপনি ঘটনা বলেন। ঠিক আছে। তো তখন আর কি আমরা সবাই বাসায়, আমার আম্মা, আমি, আমার আব্বা, আমার ভাইয়াও ছিল। আমি ঘরে বসেছিলাম দুপুর টাইমে, তখন আমার আম্মা বলতেছে যে গোসল করে আসো, তুমি গোসল করে খাই দেয় শো ঘুমাও। তখন বলতেছি আমি একা একা গোসল করবো না, আপনি চলেন আমার সাথে গোসল করে দেন আমার। তখন আমি ছোট আর কি, আমার বয়স 5-6 বছর। তো আম্মা নিয়ে গেল, নিয়ে যা গোসল টুসুল করে আমাকে বারান্দা দাঁড়া করে গা মোছা দিচ্ছে। ওই টাইমে দেখা যাচ্ছে যে বাড়িতে, গোটা বাড়িতে অনেকগুলো বিড়াল, একই কালারের অনেক কয়টা বিড়াল আর একটা বড় বিড়াল গোসল করে যখন নিয়ে আসছে, তখন আম্মা একটু শকিং যে কি ব্যাপার, এতগুলো বিড়াল একই কালারে এখানে এত একসাথে কিভাবে। তখন আর কি আমার আব্বারে ডাক দিতে গেছে যে একটু এদিকে আসো তো, দেখো তো এতগুলো বিড়াল বাসায় কি ব্যাপার। যখন আব্বা আসছে একটা বিড়ালও ছিল না, একটা বিড়ালও ছিল না। নর্মালি আব্বা তখন কিছু বলে নাই, কিন্তু আম্মার আমি একটু ছিলাম, আমি নিজেও দেখছি, আম্মাও দেখছে। তখন আমরা একটু ছিলাম। তো আম্মা বলতেছে যে কি ব্যাপার এরকম হলো। তো তখন আর কিছু হয় নাই, তারপর আমরা রুমে চলে গেছি। যাওয়ার পরে কয়েকদিন এইভাবে নর্মালি আমার বাবার অসুখ আস্তে আস্তে নর্মালি বাড়তেছে, এদিকে ট্রিটমেন্টও হচ্ছে, ঠিক আছে। তখন আমরা রুমে চলে গেলাম। যাওয়ার পরে আরেকদিন আমরা বিছনাতে শুভ আর কি, আমি, আমার আম্মা, ভাইয়া সবাই শুভ বিছনাতে। হঠাৎ করে আব্বা এসে বলতেছে তোমরা বিছনাতে শুচ্ছ কেন, ওখানে সাপ আছে দেখতে পাচ্ছ না? কিন্তু রাসেল ভাই আমরা কেউ একটা কিছু দেখতে পাই নাই, পুরো ভয় খেয়ে গেছিলাম যে কি ব্যাপার, বিছনায় সাপ আসবে কোথা থেকে। আব্বা বলতেছে তোমরা ওখানে শুয়ে না, ওখানে সাপ আছে। আচ্ছা, তখন আর কি আম্মা বলে কই সাপ, এ কথা বলার পরে কি না সাপ আছে তোমরা শুয়ে না। তখন নর্মালি আমরা অন্য ঘরে যাই শুই, আব্বারে ওই ঘরে তখন করলাম। তা এরকম ভাবে চলতেছে, চলতে এখনো আমার বাবার অসুখ দিন দিন বাড়তেছে। বাড়তে এমন এক পর্যায়ে আছে যে সে কাউরে চেনে না, সে তার ছেলে মেয়েকেও চেনে না, এরকম পরিস্থিতি। ওকে, সো আপনারা কোনো চিকিৎসার ব্যবস্থা? আমরা রাসেল ভাইয়া অনেক চিকিৎসা করাইছি, আমাদের যতদূর সম্ভব ছিল। আমাদের জবের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে ভাইয়া, আমার বাবার পিছিয়ে চিকিৎসা করাইতে। এখন যে আমার মা আমার ফ্যামিলির হাল ধরছে। আমার বাবা নর্মাল অনেক কবিরাজ দেখাইছে, অনেক কিছু দেখাইছি। তো নর্মালি কবিরাজরা সবাই আর কি বলে যে এটা ব্ল্যাক ম্যাজিক করছে আপনাদের পরিচিত কেউ। এমনও ঘটনা ঘটছে যে এত আমার বাবার সাথে যে জিনিসটা আছে এত যে একটা কবিরাজ আসছিল আমাদের বাসায় আর কি আমার বাবার ট্রিটমেন্ট করার জন্য। কবিরাজটা প্রথম দিন যখন ট্রিটমেন্ট করাইছে আর কি, উনি খুব নার্ভাস হয়ে গেছিল। আমাদের বাসায় ছিল রাতের বেলা, উনি আমাদের বিছনাতে যে বিছনাতে ঘুমাইছে গোটা বিছনা অবস্থা খারাপ করে দিছে, বাথরুম করে দিছে যখন এটা হয়। ফাইন, তো আমরা পরবর্তী ঘটনায় যাবো। এর মাঝখানে আমরা কিছু SMS পড়ে আসি। আমাদেরকে দেখতে পাচ্ছি CID ভূত উত্তরা থেকে লিখেছেন, যুবরাজ চিটাগং থেকে লিখেছেন যে ভালো লাগছে তার কাছে রাসেল ভাই, আমি তাজিব ফ্রম চিটাগং, এবং তিনি বলছেন যে আজকে আমার খুব ভয় করে এবং আমার বাসা, আচ্ছা তার বাসা হচ্ছে চকবাজারে, এবং আমাদেরকে শাউন SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন চাঁদপুর থেকে রাকিব হাসান। এছাড়া আমাদেরকে SK ঘোষ্ট লিখছেন যে খুব ভাল লাগছে এবং ভয় লাগছে, এবং তিনি বলছেন যে স্মৃতি সেন্ট্রাল স্কুল ভাইয়া SMS না পড়লে আর SMS করবো না। আচ্ছা, তার স্মৃতি SMS-টি করেছেন। ইভা আমাদের SMS করেছেন পতেঙ্গা চট্টগ্রাম থেকে, এবং তিনি বলেছেন যে আমি এবং আম্মু লাইট নিভিয়ে ভূত FM শুনছি, ভয় পাচ্ছি। মাইনুল আবেদিন আমাদের লিখেছেন যে আচ্ছা তিনি লিখেছেন
কলাবাগান, ঢাকা থেকে, যে আমি কিছু ঘটনা বলতে চাই। আপনার ইমেল অ্যাড্রেসটা, আচ্ছা আমার আপনার ইমেল অ্যাড্রেসটা যাচ্ছেন তিনি। ইমেল অ্যাড্রেসটা আমি বলি যে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আমাকে উষা, সাগর, প্রিন্স, নওশাদ, নিশাত, সুমন, তারা সবাই বলছেন যে তারা সবাই এক্সাইটেড আজকের ঘটনাগুলো নিয়ে। এছাড়াও তারা লিখেছেন সাতক্ষীরা থেকে। আমাদেরকে আকাশ গুলশান থেকে লিখেছেন যে ভাইয়া, আমি অ্যান্ড আমার ওয়াইফ একসাথে ভূত এফএম শুনছি, বাট আমার ওয়াইফ সিলেট থেকে শুনছে, খুব ভালো লাগছে। যাই হোক, ভূত এফএম এর মাধ্যমে তাও একসাথে দুজন একই জিনিস শুনছেন। এনিওয়েজ, আমরা পরবর্তী ঘটনায় যাবো। আমাদের সঙ্গে আরো একজন আমাদের গেস্ট রয়েছেন, যিনি তার ঘটনাগুলো শোনাবেন। শুরুতে আপনার নামটা একটু বলবেন প্লিজ। লিসেনার, আমি ইমরান হোসেন ফাহাদ, রাজধানী থেকে স্টাডি করছি বিবিএ, ব্র্যাক ইউনিভার্সিটি। ওকে। আমার ঘটনাটা হচ্ছে 2004 এর স্কুলে তখন পড়তাম। তো তখন প্রতিদিন আমি দেখতাম বাসার সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। তো সেই গাছটাতে দুপুর দিকে একটা কাক এসে ডাকতো ডেইলি। নট দ্যাট যে বিকালের দিকে বা সকালের দিকে, এমন না, জাস্ট দুপুরের দিকে আসতো একটা কাক তখন চলে যেত। বিকালে অন্য কাক আসতো, কিন্তু তারা আমাদের বাসার সামনে আসতো না, কৃষ্ণচূড়া গাছে বসতো না, অন্য কোথাও থাকতো, ছাদে বা সামহার। বাট একটা কাক আসতো স্পেসিফিকলি দুপুরবেলা। তো ও চিল্লাতো, তারা এলো, আবার চলে আসতো। তো আমি এটা দেখতে পেতাম, জাস্ট শাওয়ার করে বারান্দায় গেলে তখন আমি দেখতে পেতাম। এবং আমি প্রতিদিন কাকটাকে দেখতাম, কাজ আমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওইখানে যেতাম। তো আমি আর কাউকে এটা বলিনি, কাজ আমি কিছু জানি না এই ব্যাপারে। তার কিছুদিন পরে একদিন আমাদের বাসার নিচতলার একজন মানুষ মারা যান। উনি আমার একজন শিক্ষক ভাড়া থাকতেন আমাদের বাসার নিচতলায়। তো ওনার মা মারা যান। তো সেদিন ওনার মা মারা যান, আমি তো কষ্ট পাওয়ার পরে দুপুরবেলা আবার ঠিক সেম আমি বারান্দায় গিয়ে দেখি যে কাকটা নেই। তখন আমার এটা কনসেন্ট্রেশন নেয় যে অ্যাকচুয়ালি আজকে কেন কাকটা নেই, ডেইলি তো আছে, আজকে কেন নেই। আমি আমার মাকে গিয়ে বলি যে মা, এই ঘটনা, সো এটার মিনিং কি? আমার মা বলে যে হ্যাঁ, এটা একটা মিনিং আছে, যে দুপুরবেলা বাড়ির সামনে কাক ডাকা, জাস্ট এক্সাক্ট দুপুরবেলা গাড়ির সামনে কাক ডাকা খারাপ। এটা সামথিং, যে একটা ডেথ নিউজ আসতেছে বা কোনো ব্যাড নিউজ আসতেছে। তো আমি তো জাস্ট আমার মায়ের কাছ থেকে শুনি। তো কিছুদিন পরে যখন আমার সামনে বাসার এক মহিলা আসে, এটা আমার মাকে একই কথা বলে যে আপনার বাসার সামনে কাক ডাকতো। আমার মা বলে যে হ্যাঁ, আমি দেখেছি। সো আমি যে নিজে একা দেখেছি তা না, এতে একটু প্রুফ পাই যে না, এটা আগে থেকে কেউ জানতো যে কাক আসলে ইটস এ ব্যাড নিউজ। তো এরকম সেম ঘটনা ঘটে হচ্ছে গিয়ে তারপর 2007-এ আমাদের বাসার সামনের বাসার ওই বাসার বারিন্দার রেলিং এও কাক ডাকতো। তো আমি সামহাও দুপুরবেলা ফ্রি থাকতাম, গ্রীষ্মের ছুটি ছিল, সো দেখতাম আমিও। তো কাকতালীয় ভাবে ওই বাসার একজন মারা যায়, তারপরের দিন আর কাকটা আসে না। তো যে আন্টি আমার মার সাথে আলাপ করে এই ব্যাপারে নিয়ে, ওই আগের ঘটনা হওয়ার পরে ঠিক সেই আন্টির বাসাতেই মারা যান একজন। তো উনি এসে আমার মার সাথে ডিসকাস করেন ব্যাপারটা, যে হ্যাঁ আসলেই এটা কাকের মাধ্যমে একটা ডেথ নিউজ তাকে দিয়ে দেওয়া হয়, সামথিং ব্যাড নিউজ কামিং, যে কাকের মাধ্যমে বলা হয়। তো এরকম আরেকবার আমি দেখি 2009-এ আমাদের গলিতেই এরকম 3টা ঘটনা ঘটে পরপর। তো এইটা হচ্ছে একটা নিউজ, একটা ঘটনা, যে কাকের মাধ্যমে ডেথ নিউজটা আগে পাওয়া যায়, যদি দুপুরবেলা, এক্সাক্ট দুপুরবেলা কাক এসে বাড়ির সামনে ডাকে। ফাইন, তারপরে ঘটনা যাই আমরা। আচ্ছা, সেকেন্ড ঘটনা হচ্ছে গিয়ে এটাও একই, আমি নিজে প্রত্যক্ষভাবে তাদের ফেস করিনি কখনো, যাদের ব্যাপারে এইসব। তো এটাও একই নিউজ, যে ডেথ নিউজ আমি আগেই পেয়েছি সম্ভব। তো একদিন, এটা হচ্ছে ক্লাস 2010-এর কথা। আচ্ছা। তো একদিন আমি স্বপ্নে দেখি যে আমি মারা গেছি। স্বপ্নটা কিছুটা ফানি ছিল। যদি আমি মারা গেছি, আমি বিশ্বাস করি যে স্বপ্নগুলো ফজর আজানের আগে দেখা হয়, সেই স্বপ্নগুলো একটা মিনিং থাকে। তো আমি স্বপ্নে মারা গেছি, হঠাৎ করে আমি ঘুম থেকে উঠেছি, মারা যাওয়া অনেক কিছু স্বপ্নে দেখা পড়ে। দেন আমি ঘুম থেকে উঠে দেখি যে ফজর আজান দিচ্ছে। আমি একটু ভয় পেয়ে যে হ্যাঁ, এটা মেবি একটা মিনিং আছে। আমি আগে শুনেছি যে ফজর আজান আগে স্বপ্ন দেখলে মিনিং হয়। তো আমি মাকে গিয়ে বলি। তো মাকে গিয়ে বলার পর মা বলে কি দেখছো তুমি? আমি বলছি আমি দেখছি আমি মারা গেছি। তো মা হঠাৎ করে বললো যে আপন দেখলে পর হয়, এই ধরনের একটা সেন্টেন্স বলে। তো আমি বলি যে মিনিমাম বুঝলাম না। বলে যে আপন দেখলে পর হয় মিনস যে তুমি তোমাকে নিজেকে দেখছো, সো তোমার ফ্যামিলির না, তোমার বংশের না, বাট তোমার নেইবার বা ফ্রেন্ডস, এই ধরনের কেউ মারা যাবে যারা তুমি চেনো,
তোমার আপনজন। আচ্ছা, এই ঘটনাগুলো তো আমরা জানি, কিন্তু আপনার সাথে কি এই ঘটনাটা রেগুলারই হয়? না, আমার সাথে এই ঘটনা রেগুলার হয় না। রেগুলার হয় না। আপনি যে কয়বার হয়েছে সে কয়বার কি তার প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, প্রমাণ পেয়েছি। আচ্ছা। যেমন এই ঘটনার পরে কিছুদিন পরে আমার পরিচিত একজন লোক মারা যান। নাম বলবো না, থাক, skip করে যাই। তো এটার মধ্যে আমি একটা প্রুফ পাই। তো এই জিনিসটা আমার মা একা বলেনি, আমি আমার এক ফ্রেন্ডকে বলছি সেদিন বিকালবেলা। সকালবেলা তো মাকে বললাম, বিকালবেলা ফ্রেন্ডকে বললাম। তো মানে কাকতালীয় ভাবে সেই ফ্রেন্ডটা একই সেন্টেন্স বলে যে আপন দেখলে পর হয়। তো আমি বললাম যে আপন দেখলে পর হয়, মানে উনি ও একই মিনিং বলে। দেন কিছুদিন পরেই আর কি উনি মারা কিন্তু আপনি প্রত্যেকবার স্বপ্নে দেখেন যে আপনিই মারা যাচ্ছেন। না, আমি প্রত্যেকবার স্বপ্নে দেখি না আমি মারা যাচ্ছি। এরপর আমি স্বপ্নে একটা স্বপ্ন দেখি, কেউ একজন মারা যায়। হ্যাঁ, অন্য একজন মারা যায়। স্বপ্নটা একটু ডিসক্রাইব করি। যে আমি একদিন এরকম একই স্বপ্ন দেখতে থাকি, আমি যাচ্ছি, তো দেখি একটা গন্ডগোল হচ্ছে একটা কাঠমিস্ত্রির দোকানের সামনে, লাইক এরকম। তো ওখানে অনেক গন্ডগোল হচ্ছে, মারামারি চলছে, এমন অবস্থা যে একজন চোরকে পিটাচ্ছে কেউ। তো হঠাৎ করে সাডেনলি কি একজন দাঁড়িয়ে এসে সেই চোরকে কোপ দেখাটা স্বপ্নের মধ্যেই। তো চোরটা করে চিৎকার দিয়ে কিছু মানে উইয়ার্ড কিছু সাউন্ড করে চোরটা মারা যায়। আমি ভয় চোটে ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে ওঠার পরে দেখি যে সেম কেস, যে ফজর আজান আগে আমি স্বপ্নটা দেখেছি। মাকে একই কথা বলি। তো আগে যে সেন্টেন্সটা সেটার সাথে এটা কিছুটা মিলে, যে আপন দেখলে পর হয় এবং পর দেখলে আপন হয়। তো আমি মাকে বললাম যে কি অ্যাকচুয়ালি এটা মিনিং কি, পর দেখলে আপন হয় যে তোমার আত্মীয় স্বজনের মধ্যে মারা যাবে। তো আমি তো তখন ভয় পাওয়া শুরু, আত্মীয় স্বজন বা নিজে এরকম হতে পারে ফ্যামিলির মধ্যে। আমি এটা নিয়ে আর মার সাথে বেশি আলাপ করিনি, মা ওইটা নিয়ে অতটা কনসার্ন ছিল না। আমি দেখেছি তো আমার মনেই আছে, মায়ের এতটা মনে নেই যে আমার ছেলে স্বপ্ন দেখেছে আমার কিছু। তার কিছুদিন পরে আমার এক কাজিনের হাজবেন্ড মারা যায়। তো এই দুইটা প্রমাণ পেয়েছি বলেই এবং অন্যান্য কারো কাছে শুনেছি বলেই যে মনে হয়েছে জিনিসটা অ্যাকচুয়ালি সাম মিনিং আছে, বা এটা মানে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না সে বলছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। আপনারা শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আজকের শো যদি আপনারা আনফরচুনেটলি যদি মিস করে ফেলেন তাহলে চিন্তার কিছু নেই, এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি এই শো আবারও শুনতে পারবেন, এই এপিসোডটি শুনতে পারবেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তারপরে দেখবেন যে আপনি একে একে সমস্ত এপিসোডের অপশনগুলো আপনার কাছে আসছে। আপনি আপনার মিস করা এপিসোডটি শুনে ফেলতে পারেন তখনই। And now listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125 এবং আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট এটা SMS পাঠিয়ে। এবং SMS পাঠানোর নিয়মটি হচ্ছে CT লিখে স্পেস দিয়ে 92125 লিখে পাঠিয়ে দিন 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে এটা আপনার কলার টিউন, মাই টিউন এই সমস্ত ব্যাপারে আপনাকে হেল্প করছে এবং আপনি খুব সহজে আপনার কলার টিউন বা মাই টিউন বানিয়ে ফেলতে পারবেন এই ভূত এফএম টিউন থেকে। এনিওয়েজ, আমরা পরবর্তী ঘটনায় যাবো, রাইট? আমরা আর ঘটনায় যাবো না, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো জাস্ট একটু পরেই। সুতরাং আপনাদের যেটা করতে হবে, এর মাঝখানে আপনারা যদি SMS পাঠাতে চান তাহলে SMS পাঠাতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমি দেখতে পাচ্ছি বাদল রায়হান আমাকে SMS করেছেন এবং আমাকে পূজা SMS করেছেন আমাকে মির্জা রনি নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি ভূত এফএম শুনে আজকে খুবই ভয় পাচ্ছেন লিখেছেন। সুখী পাপ্পু তৌহিদ আসাদুল টাঙ্গাইল থেকে আমাদের SMS করেছেন। রায়হান আমাদেরকে SMS করেছেন, তিনি শ্যামলী থেকে বলছেন। সাইফুল অ্যান্ড হাসান তারা আমাদের SMS করেছেন। জেমস এবং সুমন তারা রাজশাহী ইউনিভার্সিটি জিয়া হল থেকে SMS করেছেন। তামান্না চট্টগ্রাম থেকে SMS করেছেন, তিনি বলছেন আজকে ঘুম হবে না, খুব ভয় লাগছে। আমাকে SMS করেছেন সুমন সিলেট থেকে, এবং আমাদেরকে মিঠু চট্টগ্রাম থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন রাতুল ঢাকা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আচ্ছা মহিবুল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটি থেকে তিনি SMS করেছেন। ইসমাইল সর্দার আমাদের SMS করেছেন তৌহিদ আমাদেরকে ঢাকা থেকে। সাগর আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি এম হাসান আমাদেরকে আগ্রাবাদ চিটাগং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন আচ্ছা কে নাম হচ্ছে, নামটা একটু প্রথমে লিখতে হবে। SM জাকির আমাদের SMS করেছেন। অর্ক আমাদের SMS করেছেন নবাব মিরপুর 2 থেকে। ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে আসবো, কোথাও যাবেন না, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে এয়ারটেলের নাম্বার থেকে, এয়ারটেল যে কোনো নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি যে রিপন আমাদের মিরপুর থেকে লিখেছেন যে তার এক্সাম, তারপরে তিনি ভূত এফএম শুনছেন। আমাকে প্রিয়া এসএমএস করেছেন, লিখেছেন রাসেল ভাই হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাকে মেহেরপুর থেকে এমডি সোহেল, রাজু, ইমরান তারা এসএমএস করেছেন। এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সুমাইয়া, এবং আমাকে এসএমএস করেছেন বাপ্পি, আমাকে এসএমএস করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। কেমন আছেন রাসেল ভাই? 26 তারিখে তার বার্থডে, তো জন্মদিনের আগে আগাম উইশ থাকলো আপনার জন্য, শুভকামনা থাকলো অনেক। আমাকে আপন লিখেছেন, আপন আদল মিরপুর থেকে, এবং তিনি আমাদের সাথে আছেন এই মুহূর্তে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অহিন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি স্নেহা, দেবু সহ আরো অনেকে দেখতে পাচ্ছি। এমডি রাসেল এসএমএস করেছেন, মাই নেম ইজ মুস্তফা আল আমিন, এবং তিনি সাতক্ষীরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন শিমু সিদ্ধেশ্বরী থেকে। আরো অনেকেই আছেন যারা এসএমএস করার নিয়মটি জানেন না, তাদেরকে আরো একবার বলছি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা স্টুডিওতে আসতে চান বা চান যে তাদের ঘটনাগুলো আমরা পড়ে শোনাই নেক্সট উইকে, তারা আমাদের জলদি ইমেল পাঠান, এবং ইমেল পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে আপনার নামটা আরো একবার বলবেন প্লিজ। হ্যালো লিসেনার, আমি শামীম, আমি মোহাম্মদপুর জাপান গার্ডেন্স থেকে এসেছি। ওকে, সো আমি যে ঘটনাটা এখানে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার ছোট চাচার সাথে ঘটেছে। ওনার নাম মোজাম্মেল হক, উনি কেবিএস এর সভাপতি। তো আমি মূল ঘটনায় যাচ্ছি। এটা ওনার কলেজ জীবনে থাকতে ঘটনা, যেটা উনি আমাদেরকে বলেছিলেন। ঘটনাটা ছিল এরকম যে আমাদের ধরমপাশা থেকে একসময় ধরমপাশা কোনো সিনেমা হল বা ওইরকম কোনো কিছু ছিল না। তো সিনেমা দেখতে বা কোনো একটা বিনোদনের ব্যবস্থার জন্য যেতে হতো মোহনগঞ্জে, যেটা ছিল আমাদের একটা মোহনগঞ্জ বা একটা বড় টাইপের বাজার। তো আমার চাচা একবার মোহনগঞ্জে গিয়েছিলেন ছবি দেখার জন্য। তো ছবি দেখতে যাওয়ার সময় উনি সাইকেল নিয়ে গিয়েছিলেন, একটা বাইসাইকেল করে মোহনগঞ্জে গিয়েছিলেন ছবি দেখার জন্য। তো ছবি শেষ হয়েছে প্রায় তখন 12টা, 12:30 দিকে শেষ হয়েছে। তো যেটা হয় যে শীতের দিন ছিল, ভালো একটা শীতের দিন ছিল, বাট চাঁদনি রাত ছিল, বেশ ভালো ক্লিয়ার ছিল সবকিছু। সো কাকা যেটা বললো যে সাইকেল নিয়ে আসছে, আসার সময় তো রাস্তা, আমি রাস্তা আগেও বলেছিলাম যে আমাদের এলাকাগুলো বেশ নিরিবিলি টাইপের, মানে 7টা 8টা বাজলেই দেখা যাচ্ছে সব মানে যে যার মতো ঘুমাচ্ছে। তো কাকা যখন আসছিল রাস্তায়, তখন যেটা উনি খেয়াল করলো যে একটা আওয়াজ আসছে বাইরে থেকে, একটা মানে ঘোড়ার মতো একটা শব্দ, কিছু একটা ওনাকে ফলো করছে বা ওনার সাথে আসছে। তো উনি জিনিসটা ফার্স্টে খেয়াল করেনি। তো যখন আরেকটু সামনে গেল, তখন দেখা যাচ্ছে যে উনি জাস্ট দেখলো ওনার ডান পাশে একটা ঘোড়া, সাদা একটা ঘোড়া, বেশ লম্বা একটা বড় টাইপের ঘোড়া, ঠিক ওনার সাথে যাচ্ছে। আচ্ছা, তো চাচা ব্যাপারটা ফার্স্টে খেয়াল করলো যে হ্যাঁ, হতে পারে যে শীতের দিনে ধান কাটা হয়, তো ধানের আনা নেওয়ার জন্য সব ঘোড়া আনে, এটা হয় আমাদের এলাকা প্রায়ই হয়। তো জিনিসটা ওইরকম ভাবে খেয়াল করেনি। তো উনি সাইকেলের প্যাডেল বেশ জোরে চালাচ্ছে, বেশ স্পিডে যাচ্ছিল। কিন্তু তখন যে ব্যাপারটা ঘটলো সেটা আসলে উনি দেখার জন্য উনি আসলে প্রস্তুত ছিলেন না। সেটা হচ্ছে ওনার সাইকেল যে স্পিড ছিল, বাট ঘোড়াটা যাচ্ছে হেঁটে। মানে অদ্ভুত ব্যাপারটা উনি খেয়াল মানে জাস্ট উনি মানে সহ্য করতে পারছিলেন না যে কিভাবে যাবেন, কারণ উনি এত স্পিডে যাচ্ছে কিন্তু ঘোড়াটা যাচ্ছে ওনার সাথে প্যারালাল ভাবে হেঁটে, জাস্ট নরমালি হেঁটে যাচ্ছে, বাট ওই স্পিডে যাচ্ছে। আচ্ছা, তো ধরমপাশা বাজার ক্রস করার পরে, থানার মোড় ক্রস করার পরে উনি আসছেন বাড়িতে দিকে। তো তখন আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো ভাবলেন সবই ঠিক, এভরিথিং ইজ ওকে। বাট ঘটনা শেষ এখানেই না, ঘটনা আরেকটা আছে যেটা আরো ভয়াবহ ব্যাপার। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যাওয়ার বাড়িতে আসার কাছে প্রায় 0.5 কিলোর মতো রাস্তা হবে, সেখানে এল প্যাটার্নের রাস্তা আছে।
আচ্ছা, যেটা এল প্যাটার্নের রাস্তা। তো উনি যখন এল প্যাটার্ন রাস্তা দিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছিলেন সাইকেল চালিয়ে, ঠিক সেই মুহূর্তে দেখেন যে ঠিক ওই এল এর যে কোনাটা, মানে কোনার জায়গাতে, সেখানে সেই ঘোড়াটা, সেই সাদা ঘোড়াটা আবার এসছে। তো তখন চাচার ব্যাপারটা অন্যভাবে, মানে চাচা সহ্য করতে পারেন না জিনিসটা কিভাবে ফেস করবেন, কারণ এতক্ষণ ছিল সামনে, পাশে ছিল, উনি পাশ কাটিয়ে এসছেন, এটা অনেক কষ্ট করে এসছেন, কিন্তু এখন ফেস করবেন কিভাবে, ঘোড়াটার সামনে। তো উনি সাইকেল থেকে নেমে গেলেন, নেমে গিয়ে যত দরুদ কালাম বা যত সূরা টুরা আছে সব পড়তে চেষ্টা করলেন। এবং সবচেয়ে অদ্ভুত এবং আশ্চর্য ব্যাপার, যে জিনিসটা উনি এখনো জিনিসটা রহস্য বের করতে পারেন না, যেটা হলো তখন তার সাথে, যে উনি দরুদ পড়ছিলেন বা সূরা কালাম পড়ছিলেন, উনি জাস্ট 2-3 মিনিট পর চোখটা খুললেন। চোখ খোলার পর দেখা যায় আমাদের ঘরে, আমাদের ভেতরে উঠানে একদম মেইন মানে দরজায় চলে এসছেন, সাইকেলটা ওনার কাছে নেই। উনি গিয়ে একটা চিৎকার দিলেন যে হ্যাঁ আমার এরকম ঘটেছে, দাদা দাদি যারা যারা ছিল সবাই উঠেছে, কি হচ্ছে এই ঘটনা। তো দাদি জিজ্ঞেস করতো আমার সাইকেলটা কোথায়, বলো সাইকেল আমি জানি না, বাট সাইকেলটা ছিল ওই জায়গাতেই। বাট আমার চাচা এখনো প্রশ্ন যে আমি কিভাবে আসলাম, আধা কিলোমিটার আমি তো হেঁটে আসিনি, 2 মিনিটের সময় ছিল, 2 থেকে 3 মিনিট আমি সূরা পড়ছিলাম বা দরুদ পড়ছিলাম, বাট আমি কিভাবে আসলাম, এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি। মানে ওটি উনি এখনো প্রায় বলে যে এটা আমি কিভাবে ঘটলো, কেন কি হলো এখনো পর্যন্ত সেই রহস্য করতে পারেনি। রাইট, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমি আবার যাবো একটু SMS এ, এবং SMS এর পরে ফিরে আসবো আবারও ঘটনায়। আমাদেরকে আসাদ খুলনা থেকে লিখেছেন, এখন অন্ধকার এবং তিনি হেডফোন লাগিয়ে ভূত FM শুনছেন। আমাদেরকে মইনুল SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন মনসুরা, এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে বিশাল SMS করেছেন আলী নওশিন হল থেকে। এছাড়া আমাদেরকে শুভ SMS করেছেন, হাসান চট্টগ্রাম থেকে SMS করেছেন তারা। আচ্ছা, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আমানুল্লাহ ফুলবাড়িয়া থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছে দেখতে পাচ্ছি অনিক এবং অঞ্জন ভালুকা থেকে। আমাদেরকে SMS করেছেন দীপ্ত, আমাদেরকে SMS করেছেন মামুন ধানমন্ডি থেকে, আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা। মির্জা রনি আমাদের SMS করেছেন, নুসি আমাদের SMS করেছেন, শিহাব সিলেট থেকে SMS করেছেন, আমাদেরকে লিনকন SMS করেছেন, আমাদেরকে স্পর্শ SMS করেছেন। সিলেট থেকে যারা ভূত FM শুনছেন তাদেরকে এর মাঝখানে একদম অপ্রাসঙ্গিক ভাবে হলেও জানি রাখি আপনাদের জন্য কংগ্রাচুলেশনস। আপনাদেরকে বলতেই হবে এটা, কারণ হচ্ছে যে আপনাদের টিম আজকে জিতেছে। সিলেট রয়্যালস যেটা অনেকদিন ধরে জয় পাচ্ছিল না, এবং আজকে তারা যে খেলাটা খেলছে দুরন্ত রাজশাহীর বিপক্ষে, চমৎকার একটা ম্যাচ হয়েছে, এবং সেই ম্যাচে তারা খুব ভালোভাবে জিতে গেছে। চমৎকার বোলিং ছিল এবং চমৎকার রকমের ব্যাটিং পারফরমেন্সও তারা দেখিয়েছে। যাই হোক, 9 উইকেটে জিতেছে। আমরা এছাড়াও এখন চলে যাব হচ্ছে আরো একটা ঘটনায়, যে ঘটনাটা আমার কাছে এই মুহূর্তে রয়েছে। অনেকেই আছেন এরকম যারা আমাদেরকে ইমেল করেন, স্টুডিওতে প্রচন্ড আসার ইচ্ছা থাকলেও আসতে পারেন না, হয়তো অনেকে ঢাকার বাইরে থাকেন, অনেকের আরো অনেক ধরনের প্রবলেম থাকে। আমাকে লিখেছেন যে আমি অনিক হাসান, এবং তিনি নরসিংদী ডিস্ট্রিক্ট থেকে লিখছেন, এবং তিনি বলছেন আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ভূত এফএমের লিসনারদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 2 বছর আগে। তখন আমি এসএসসি পাশ করে মাত্র কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। দিনটা ছিল 10 জুলাই। ওই দিন সকালে আমি আর আমার 3 ফ্রেন্ড তপু, আলামিন, রাহান আমরা খিল খেতে আমার এক বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। যদিও আপুর বাসা ভালোভাবে পৌঁছেছিলাম, কিন্তু সব প্রবলেম স্টার্ট হলো আসার সময়। আসতে চাচ্ছিলাম, বাট আপু অ্যান্ড দুলা ভাই আমাদের আসতে দিচ্ছিল না। কিন্তু পরদিন কলেজে একটা ফাংশন ছিল, তাই চলে আসতে হবেই। যখন আমরা আসার জন্য রেডি হচ্ছিলাম, তখন কেন জানি মনে হচ্ছিল যে যাওয়াটা বোধহয় আমাদের জন্য আসলে ঠিক হচ্ছে না, এবং বারবারই এই কথাটা তাদের মনে হচ্ছিল। তারপরে আপুর বাসা থেকে আমরা বের হলাম 7:30 এবং এশার নামাজের পর। দুলা ভাই আমাদের গাড়িতে করে এয়ারপোর্ট স্টেশনে ড্রপ করে দিয়ে গেল। আমরা আগ্রহ সিন্দুর ট্রেনে, আচ্ছা একটা ট্রেনের নাম বলছেন, যার জাস্ট টাইম হলো 8:30, বা ট্রেন এয়ারপোর্টে আসলো 10:30, 2 ঘন্টা লেট। যাই হোক, সবাই একসাথে ট্রেনে উঠলাম। কয়েকটা ক্রসিং এর পর 1:30 আমরা আসলাম প্রায় 3 ঘন্টায়। যখন নরসিংদীতে আসলাম তখন বাজে রাত 1:45। সবাই সিএনজি স্ট্যান্ডে গিয়ে দেখি
কোনো সিএনজি নেই। আসবো এত রাত্রে, মানে অবশ্যই এত রাত্রে থাকারও কথা না, কিছুই করার ছিল না, এবং দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ আমরা, এবং আমাদের মধ্যে রাহাত একটু ভীতু টাইপের ছিল, এবং তাকে নিয়ে আমরা মজা করছিলাম। হঠাৎ করে একটা সিএনজি আমাদের সামনে এসে দাঁড়ায়। আলামিন জিজ্ঞাসা করলো, হাসনাবাদ যাবেন? সিএনজি ড্রাইভার কিছু না বলে শুধু মাথা নাড়লো। ওকে আমি, তপু এবং রাহাত বললাম পিছনের সিটে, পিছনের সিটে, এবং আলামিন বসলো ড্রাইভারের সাথে সামনে। ড্রাইভার তার সারা দেহ চাদর দিয়ে ঢাকা ছিল। প্রথমে সবকিছু বলেও যাচ্ছিল। আচ্ছা, লেখাগুলো আসলে বানানগুলো অনেক এলোমেলো আছে, এই জন্য সমস্যা হচ্ছে। প্রথমে যেটা বলছেন যে তিনি বলছেন যে সবকিছু ভালোই যাচ্ছিল, এরকম এটা হবে আর কি, ভালোই যাচ্ছিল, বাট প্রবলেম শুরু হলো কিছুক্ষণ পর, এবং কখন জানি আমার ভয় করছিল। সো ভয় কাটানোর জন্য আমরা গান শুনছিলাম। হঠাৎ করে আমার কাছে রাস্তা কেন জানি অচেনা মনে হচ্ছিল। আমি আলামিনকে বললাম, কিরে, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? ও বলল, এটা আবার কোন রাস্তা? ড্রাইভারকে বলল, ভাই এটা আপনি কোথায় যাচ্ছেন? ড্রাইভার, তার মুখে কোনো কথা নাই। আমরা তাকে বললাম যে গাড়ি স্টপ করুন, বাট ড্রাইভার আরো স্পিড দিয়ে ড্রাইভ করতে লাগলো। এক সময় আলামিন তার গায়ে ধরে রাখা যে চাদর, সেই চাদরটি ধরে টান দিল। তারপর যা হলো, আমরা যা দেখলাম, তা মনে পড়লে আমার পশম দাঁড়িয়ে যায় এখনো। দেখলাম যে চাদরটা আলামিনের হাতে, বাট ড্রাইভার বলে কেউ নেই, শুধু চাদরটা আলামিনের হাতে। এই অবস্থায় সিএনজি প্রায় 2 মিনিট একা একা চলল। আমরা এত চেষ্টা করেও সিএনজি স্টপ করাতে পারলাম না। দেন হঠাৎ একটা সাউন্ড হলো এবং আলামিন পড়ে গেল। যেহেতু সিএনজির সামনের গেট লক ছিল, তাই সে বাইরে পড়েনি। তারপর যা হলো আমরা আমরা তা বলতে পারবো না। পরদিন আমরা জাস্ট চোখ খুলে দেখি যে আমি, তপু এবং রাহাত এক হুজুরের সামনে বসে আছি, এবং আমি বললাম যে আলামিন কোথায়? আমাদের পাশে কয়েকজন লোক ছিল, তারা বলল যে ও হসপিটালে। তখন আমরা কিছু বলার আগেই হুজুরটা বলল যে কাল রাতে তোরা যে সিএনজিতে উঠেছিলি, ওটা 2 বছর আগেই রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল। ওই অ্যাক্সিডেন্ট করা ড্রাইভার প্রায় রাতে নাকি এভাবে প্যাসেঞ্জারদের জন্য ডাক দেয় এবং প্যাসেঞ্জার নিয়ে যেতে চায়। এবং আলামিনের ক্ষতি হয়েছিল কেন সেটা জিজ্ঞেস করতেই বলল যে ও ড্রাইভারকে দেখে ফেলেছিল। এবং ওই আপনাদের সব যারা মেলটা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওই হচ্ছে সেই ব্যক্তি যে চাদরটা ধরে টান দিয়েছিল এবং দেখে ফেলেছিল। এবং আজও সেই আলামিন, যে তার বন্ধুটি যে চাদর সিএনজির ওয়ালার গা থেকে চাদরটি টান দিয়েছিল, সে আজ পর্যন্ত এখনো পর্যন্ত সে কোমায় রয়েছে, এখনো সে ভালো হয়নি। এবং তাই লিখেছেন তিনি যে আমরা সো স্যাড যে কেউ তাকে ভালো করতে পারেনি এখনো পর্যন্ত, কোনো ডাক্তার কবিরাজ কেউই ভালো করতে পারেনি, এখনো আলামিন কোমাতে আছেন। এই ঘটনাটা আমি পড়লাম, খুব কষ্ট হলো পড়তে যদিও আমার। আপনারা যারা লিখবেন তারা আরেকটু সাবধানে লিখলে আমাদের জন্য খুব সুবিধা হয়। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব। ইন দ্য মিন টাইম আপনারা যে সমস্ত SMS পাঠিয়েছেন আমাদেরকে, সেই SMS পড়তে চাই। আমাদেরকে হাসান ইব্রাহিম SMS পাঠিয়েছেন আমাদেরকে সৈয়ব লালবাগ ঢাকা থেকে, আমাদেরকে দীপা শরীয়তপুর থেকে SMS করেছেন, আবু হাসান আমাদের SMS করেছেন, এছাড়াও মিঠু আমাদের SMS করেছেন, হাসান মাসুদ আমাদের SMS করেছেন, লিটন মন্ডল SMS করেছেন, রাহাত, এছাড়াও আমাদেরকে স্পর্শ রিয়াদ SMS করেছেন, আমাদেরকে গ্লোরি SMS করেছেন প্রেমিক। যারা SMS করতে চান তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, আমরা এখন তার সঙ্গে কথা বলবো। আপনার নামটা বলবেন প্লিজ। হাই লিসনার, আমি আব্দুল মালিক ইকবাল। আমি একটি ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস নিয়ে ইউরোনাসে। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই রাসেল ভাইকে যে আচ্ছা, আমরা সরাসরি ঘটনায় চলে যাবো কারণ আমাদের সময় খুব কম। ইয়েস। তো এটা আমি ঘটনা বলছি, আমি যখন ইন্টারনেট ফার্স্ট ইয়ারে পড়ি তখন একটা মেসে উঠতে যাই আমরা, আমি, তরুণ, লিটন, হাবিব, এরা সবাই যাই। তখন একটা রুম শুধু ফাঁকা থাকে সেখানে। তো আমি বলি যে ওই রুমটা আমাদের ভাড়া দেন, কিন্তু মালিক বলে না, ভাড়া দেওয়া যাবে না। তখন বাই এনিহাও আমরা রুমটা উঠি। ওঠার পরে আমি যখন উঠলাম তখনই কেমন যেন লাগলো। একটা রাত্রে মানে আমার বুকের উপর যেন কেউ যেন বসে আছে এরকম মনে হলো। তো যাক, চোখ মুখ বন্ধ করে কিছু ছোড়া পরে আমি ঘুমালাম। তো
একদম মাঝ রাতে হলো কি যে আমি দেখছি যে আমার মাথার উপরে কে যেন ঝুলে আছে। তো এই জিনিসটা আমি সবাইকে বলতে চাইলাম, বাট আমি বলতে পারলাম না। তো এটা যাক, পরদিন নেক্সট নাইটে কি হলো, তো আমি একটা কারণে, আমি বিশেষ কারণে রাত্রে বের হয়েছি। বের হয়ে দেখি যে একজন মানুষ সাদা কাপড় পরে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি ভয় পেলাম, আমি আবার ব্যাক করলাম রুমে ব্যাক করার পর দেখি যে আমি রুমে ঢুকবো এই টাইমে সে আবার আমার সামনে দাঁড়ায়। আমি জিনিসটা ভয় পেলাম। ভয় পাওয়ার পরে তখন আমি একটা চিৎকার দিলাম জোরে করে। তখন এই চিৎকার দেওয়ার কারণে সবাই আসলো, কি হয়েছে? আমি বললাম যে এই কাহিনী। তো ওরা বললো যে এটা একটা মানে ফান, একটা আনসিবল মনে করলো যে এটা কখনো সম্ভব না। তখন একদিন আমি, পরের দিন আবার 1 মাস পরে আমি রাত্রে ঘুমাচ্ছি। তো এই টাইমে আমি দেখছি আমি একা ঘুমাইছি, আমার বেডে কেউ নেই। তো পাশে যখন আমি হাতটা একটু মেলে ধরছি, তখন চিন্তা করলাম যে হয়তো আমার হাত নিচে কে যেন শুয়ে আছে। আমি অদ্ভুত লাগলো জিনিসটা। আমি পাশ ফিরে তাকিয়ে দেখি যে একটা অদ্ভুত একটা মানুষ শুয়ে আছে, যার ঠোঁটটা অনেক বড় ছিল এবং চোখগুলা কেমন হলদেটে। সেটা দেখে আমি মানে কিছুদিন নিজেকে ইয়া করতে পারতেছি না, যে বিলিভ করতে পারছি না, এটা কিভাবে সম্ভব। তখন আমি যে আমার যে রুমমেট ছিল ওকে আমি ডাকলাম যে উঠো তো। পরে সে পাশ থেকে সে নাই। তারপরে একদিন আমি একদম সন্ধ্যার দিকে আমি খেলতে গেছি মাঠে খেলতে যাওয়ার পর আমি ক্রিকেট খেলতে খেলতে আমি চলে গেছি নদীর ধারে। একটা নদী ছিল পাশে, ধরে চলে গেছি। তো সে আমাকে একজন ডাকছে, ডাকার পরে আমাকে বললো চলো গল্প করি। তো তার সাথে আমি চলে গেলাম। আমার মনে হলো সে পরিচিত কোনো পার্সন আমার, বা আমি নদীর পাশে অনেকক্ষণ গল্প করলাম তার সাথে। গল্প করার পর সে আমাকে অদ্ভুত গল্প শোনাচ্ছি, আমি অনেক মজা পাচ্ছি। আপনি মনে হয় মেসের কথা বলছিলেন, তারপর কি আমার নদী ধারে চলে গেছেন? হ্যাঁ, ম্যাচে যখন আমি পাশে খেলতাম মাঠে, তো মাঠ থেকে আমাকে একদিন মানে সন্ধ্যার পরে আমাকে খেলছি, মানে খেলার শেষে আমাকে ডেকে নিয়ে চলে যাচ্ছে নদীর ধারে। তো আমি নদীর ধারে বসে তাকে সাথে গল্প শুনছি। সে আমাকে অদ্ভুত গল্প শোনাচ্ছে, আমি মজা পাচ্ছি। তো আমি তাকে যদি কোনো প্রশ্ন করি ডিরেক্টলি, সে কোনো অ্যান্সার করে না। তখন আমার জিনিসটা হলো কি, বাট সে শুধু কথাই বলে, আমি যদি কোনো কোশ্চেন করি সে কোনো অ্যান্সার দেয় না। তখন আমি ফিল করি যে আমি তাকে স্পর্শ করার চেষ্টা করি, বাট আমি যত আগায় যাই সে তত পিছায় যায়। তো আমাকে বলছে ঠিক আছে আমি একটু আসি। পরে আমি পিছনে যখন তাকালাম তখন দেখি সে নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাদের কাছে বেশ কিছু SMS এসছে, আমরা SMS গুলো পড়ে ফেলবো। আমাদের কাছে আজাদ মুক্তাগাছা থেকে SMS করেছেন, এছাড়াও সাগর SMS করেছেন, রুমি চট্টগ্রাম থেকে SMS করেছেন, আমাদেরকে আরমান চট্টগ্রাম থেকে SMS করেছেন, আমাদেরকে ইকবাল SMS করেছেন, চাঁপাইনবাবগঞ্জ